কোথায় ছিলাম? আমি আপনাকে দেখাচ্ছিলাম যে ওকে আপনি স্টোরেজে গেলেন, গিয়ে আপনি ওকে আপনার হচ্ছে স্প্রিং 2025-এর ওকে সেকেন্ড ক্লাসে গেলেন, গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করলেন, ক্লিক করে মোড়ে গেলেন। মোড়ে গিয়ে আপনি নিচে একদম দেবেন কানেক্ট মোর অ্যাপস। ঠিক আছে, কানেক্ট মোর অ্যাপস। ওকে, ওখানে ক্লিক করলেন। জি স্যার। ক্লিক করে আপনি জাস্ট লিখবেন হচ্ছে এখানে কোল্যাব। ঠিক আছে, এই যে চলে আসবে কোল্যাবরেটরি। ওকে, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই যে এই সিওটা দেখাবে। দেখা গেলো এর উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিয়ার? ক্লিক করলেই সে দেখবেন যে এখানে ইনস্টল লেখা থাকবে, জাস্ট ইনস্টলটা প্রেস করবেন। তাহলে অটোমেটিক্যালি এই মেলের জন্য সেটা ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার? ইয়াসির, ইয়ে, বুঝতে পারছি। ইয়ার হোসেন। ওকে, জি স্যার, স্যার গট ইট স্যার, থ্যাংক ইউ। আমার তো স্যার এখন ইনস্টল করা, এই জন্য ইনস্টল করতেছে এখন। আমি জাস্ট সিম্পল কি করব, আমি এখন যেহেতু ইনস্টল করে ফেললে এই যে শো করতেছে, এটা আপনার এই মুহূর্তে শো করবে না। আপনি ইনস্টলটা করে ফেলেন এখনই চট করে, তাই এটা শো করবে। এই যে আমি এটার মধ্যে ক্লিক করলাম, সে আমাকে একটা নতুন ফাইল দিল। আজকে আমরা নতুন ফাইলে আসলে কি শিখব? আমরা আজকে কি শিখব? আমরা ক্লাস 2-তে যাই। ওকে। স্যার, আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ। হ্যালো, জি। শুনতে জি। পাচ্ছেন স্যার আমাকে? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, জি। স্যার বলছিলাম যে যে কোয়ারি গুলো আপনি করেন না, ওই কোয়ারি গুলো যদি স্যার আমাদেরকে একটু টেক্সট ফাইল হিসেবে বা ওই টেক্সট কোয়ারি গুলো যদি টেক্সট ফাইল হিসেবে আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে মনে হয় একটু প্র্যাকটিস করতে স্যার সুবিধা হয় আর কি। আর একটু মানে দ্রুত প্র্যাকটিস করতে পারি বা ওগুলো দেখে দেখে টেক্সট লিখতে পারি ফাইলটা একটু বা আমাকে এক্সপ্লেন করবেন মির্জা ভাই, টেক্সট ফাইলটা আসলে কি? মানে একটু নোটপ্যাডের মধ্যে ওই কোয়ারি গুলো লিখে ওগুলো যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয় বা ওই ওই কোয়ারি গুলো যদি দিয়ে দেওয়া হয়, তাহলে মানে ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে সুবিধা হতো আর কি। আমার মানে কোড লাইনগুলো। মানে কুলাবের মধ্যে যে 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 প্র্যাকটিস গুলো করেন, যে কোয়ারি গুলো লুপ বা যেগুলো পড়াইলেন আর কি, হ্যাঁ, ওগুলো হ্যাঁ, হ্যাঁ। বলতেছি। আচ্ছা, এই যে যে এটা পড়াশোনা ক্লাস গুলো করাইছেন। ওয়ার্কে, যেমন আপনার গত ক্লাস ছিল ফার্স্ট ক্লাস, তাই না? ফার্স্ট ক্লাস আপনি গুগল ক্লাসরুমে গেলে এই যে আমি পুরো কোডই তো দিয়ে হ্যাঁ, দিছি। আপনি জাস্ট ওইটা তো পিডিএফ এর মধ্যে আছে অবশ্যই, হ্যাঁ না, পিডিএফ না, আছে। পিডিএফ না, ডাইরেক্ট কোল্যাবের কোড দিছি আমি। এই দেখেন আইপিওআইএনবি ফাইল দিছি, আপনি শুধু ও এটা আচ্ছা আচ্ছা। আপনি ইনস্টল করা থাকলে উপরে এটা ওপেন করলে, আপনি ক্লিক করলে দেখবেন এটা ওপেন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখিনি স্যার, এটা ঠিক আছে। আপনি জাস্ট কি করবেন, আপনার হচ্ছে ওই যে গুগল ক্লাসরুমে যাবেন, ফার্স্ট ক্লাসটা ওপেন করবেন, হুম হুম হুম। করে আপনি যেই ফাইলটা আমি যেদিন কাজ করব সেই ফাইলটা দেয়া হুম হুম থাকবে, হুম। আপনি ওর উপরে জাস্ট এটা ক্লিক করবেন। ও, ক্লিক করার পর দেখবেন তাহলে যে এটা practice করতে সে হবে। আপনাকে বলবে যে হয় ডাউনলোড করে ওপেন করো, না হয় তুমি কোল্যাবে ওপেন করো। তা আপনি বলবেন আমি ওকে ওকে। কোল্যাবে ওপেন করতে চাই। তাহলে আপনার ওই আচ্ছা আচ্ছা, যেটা বুঝতে পারছি। ড্রাইভে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। হয়ে গেলে এবার হুম আপনি এইখান থেকে একটা একটু করে কপি করে আপনি রান করে করে চেক করবেন। হুম হুম। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। Any more queries from the before class? I hope no. So we will start today. আজকে আমরা একটু র্যান্ডম যাব। নামপাই এবং পান্ডার অনেকগুলো আমরা লাইব্রেরি ইউজ করব। আমি একটু ফাস্ট যাই বিকজ অফ আমাদের অনেকগুলো কন্টেন্ট, আমরা মেইন কাজে তো ঢুকতে গেলে আমাদের এই কন্টেন্টগুলো রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। তো আমরা লিস্ট এবং লুপিং, এটা আমরা 1 ঘন্টা একটু কিছু যদি বাদ থাকে আমরা সেটা নিয়ে কাজ করব আজকে। লিস্ট ক্রিয়েটিং, ইন্ডেক্সিং, ইন্ডেক্সিংটা আমি গত ক্লাসে দেখাই নাই, স্লাইসিং করাটা আজকে দেখাবো। লুপ থ্রো দ্য লিস্ট ইউজিং দ্য ফর লুপ আমি গত ক্লাসে দেখাইছি। লিস্ট কম্প্রিহেনশন, ডিফাইনিং ইউজিং কাস্টম ফাংশন, আমরা কাস্টম ফাংশন বানানো শিখবো, খুবই ইন্টারেস্টিং। এটা খুব মনোযোগ দিয়ে আজকে দেখবো যে হাউ টু ক্রিয়েট এ ফাংশন, আমি কীভাবে ফাংশনটা ক্রিয়েট করব। অ্যান্ড দেন ওয়ার্কিং উইথ দ্য সাবলিস্ট, আমি কিভাবে একটা লিস্টকে সাবলিস্ট করব। ম্যানিপুলেশন ফাংশন কিভাবে করব, এগুলো 1 ঘন্টা যাবে। ডিফাইনিং ফাংশন, প্যারামিটার, রিটার্ন ভ্যালুস অ্যান্ড গ্লোবাল অ্যান্ড লোকাল ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউলস, লাইব্রেরি, কনভার্টিং টু জেনারেট অ্যান্ড এক্সপোর্টিং ডেটা। ওকে, আমরা ডেটাকে এক্সপোর্ট করব আজকে, ডেটা জেনারেট করব এবং এক্সপোর্ট করব, মানে দুটোই। এক হচ্ছে আমরা গিট হাব থেকে ডেটাকে নিয়ে আসব এবং সেটা অটোমেটিক, গিট হাবে তো লক্ষাধিক ডেটা আছে, ওই ডেটাকে আমরা সরাসরি আমাদের এই মানে আমাদের ফাইলে নিয়ে আসব, এবং এটা খুবই ইন্টারেস্টিং। আরেকটা হচ্ছে যে আমি ওই ডাটাকে ডাউনলোড করে আমি আমার গুগল ড্রাইভে আপ করে সেটাকে এক্সপোর্ট করব।
দেন পাইথন দিয়ে রিড করব, দেন ওইটার পজিশন ইন্ডেক্সিং করব, আন্ডারস্ট্যান্ড করব, রো কলামকে ফাইন্ড আউট করব, গ্রুপ ডাটাকে অ্যানালাইসিস করব, এবং এটা আমরা এক্সেল অ্যান্ড সিএসভি ফাইল লোকেট করব নামপাই পান্ডা দিয়ে, এবং বেসিক নামপাই অ্যারে বা অপারেশনগুলো আমরা সিরিজ এবং ডাটা ফ্রেম কিভাবে আনবো এবং সেটাকে ম্যানিপুলেট করব। অনেক কাজ আছে, আমি একটু র্যান্ডম যাব। আগে নর্মাল কালকেরটা আমরা স্টার্ট করি। ধরেন সাপোজ একটা ফার্নিচার হচ্ছে হচ্ছে আমাদের যে ফার্নিচারগুলো আছে, ধরেন সাপোজ হাতিল ফার্নিচার। হাতিল ফার্নিচারের আমি হচ্ছে হাতিল ফার্নিচারের স্টোরে আমার টেবিল, চেয়ার, বেড, তিনটা ডেটা আমি রাখছি। সো নর্মালি এখন আমার হাতিল ফার্নিচার চেয়ার স্টোর নামে যে দোকানের যে ভেরিয়েবলটার নাম দিছি, আমরা ভেরিয়েবলের অবশ্যই প্রত্যেকটা মানে যদি একাধিক ওয়ার্ডের ভেরিয়েবল হয়, যদি সিম্পল শুধু হাতিল লিখতাম আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু যখনই আমি একাধিক ওয়ার্ড ইউজ করতেছি তখনই কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, আন্ডারস্কোর দিতে হবে। এবং আমি আহ, একটা ভেরিয়েবল বানায় ফেললাম, এখানে আমার কি কি আছে, টেবিল, চেয়ার, বেড আছে, ওটা আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এটা দেখেন আমাদেরকে এখন সে প্রায় 1.5 জিবি ডিভাইডেড বাই, দেখতে পাচ্ছেন 1.5 জিবি ডিভাইডেড বাই 12.67 জিবি, তার মানে আমাকে 12 জিবি র্যাম দিছে। বিশাল ব্যাপার, কিন্তু আমাদের কারো পিসিতে কিন্তু 12 জিবি র্যাম নাই। তাও কিছু কিছু ল্যাপটপে 16 জিবি র্যাম আছে, তাও খুব রেয়ার। এবং ডিস্ক দিছে প্রায় আপনার 107 জিবি সে হার্ড ডিস্ক দিছে। তার মানে আমরা কিন্তু অনেক ভারী ডেটা নিয়ে কাজ করতে পারবো। সো এই জন্য কোল্যাবের কোনো তুলনাই হয় না। হ্যাঁ, যদিও আমরা যখনই ইমেজ দেই তো তখন হচ্ছে গ্রাফিক্স আপনার এখানে আমি তখন দেখাবো, এখানে যেহেতু জিপিওটা নাই, সো আমরা অল্প অল্প ডেটা নিয়ে কাজ করলে ইমেজের তো প্রবলেম করবে না, কিন্তু যদি একটু 100-200 ডাটা নিয়ে ও প্রবলেম করবে। সো হোয়াট, আমি এখন কি করলাম যে হাতিল ফার্নিচার স্টোর, এটা হচ্ছে আমার তিনটা ডেটা আছে। এখন আমি বললাম যে ওকে, আমি এই লিস্টের আমি একটা স্পেসিফিক ইন্ডেক্স দেখতে চাচ্ছি, না 2 নাম্বার ইন্ডেক্সটা আমি দেখতে চাচ্ছি। তো আমার 2 নাম্বার ইন্ডেক্সে কি ভ্যালু আছে, চেয়ার আছে। সো আমি লিস্ট থেকে কিন্তু আমি ডেটাটাকে প্রিন্ট করতে পারি। ওকে, 2 নাম্বারে আছে হচ্ছে বেড। ও কেন বেড বললো, কারণ হচ্ছে এটা তো 0 থেকে স্টার্ট হয় অ্যারেতে। এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, এটা 2। সো আমি যদি এটা 1 ইন্ডেক্স দিই, আমার ইন্ডেক্স বোঝা খুবই ইম্পর্টেন্ট, তাহলে সে চেয়ারটা প্রিন্ট দিবে। স্যার, হ্যাঁ, এখানে তো স্যার আপনি প্রিন্ট কমান্ড কমান্ড দেন নাই স্যার, তাহলে প্রিন্ট কমান্ড ছাড়াও কাজ করছে? এক্স্যাক্টলি দ্যাট। আমি যদি প্রিন্ট বলতাম, PRINT, আপনি যেটা বলতে চাচ্ছেন পাইথনে, তার ভিতরে আমি আমার জি স্যার। ভেরিয়েবলটা ইউজ করলাম। ঠিক আছে, ভেরিয়েবলটা ইউজ করে আমি যদি প্রিন্ট দিতাম তাহলেও কিন্তু সে আমাকে ওই হাতিল ফার্নিচার যা আছে সবটাই সে প্রিন্ট দিত। আবার যদি আমি জি বলতাম যে ওকে আমাকে স্পেসিফিক ইন্ডেক্স তুমি প্রিন্ট দাও, তাহলে কিন্তু সে স্পেসিফিক ইন্ডেক্সও সে আমাকে হ্যাঁ, প্রিন্ট দিত। এটাই আপনি বলতে চাচ্ছেন। ইন্টারেস্টিং ব্যাপার, জি স্যার। আমি দেখে একটু পার্থক্য আছে। যখনই আমি তাকে বলতেছি যে তুমি হাতিল ফার্নিচার মানে এই ভেরিয়েবলের 1 নাম্বার ইন্ডেক্সের ডেটা প্রিন্ট দাও, সে কিন্তু একদম কোলন শুদ্ধা প্রিন্ট দিচ্ছে। খেয়াল করে, কোলন শুদ্ধা প্রিন্ট দিচ্ছে, কারণ ও এটাকে তো স্ট্রিং হিসেবে, তো ক্লোনকেও সেই স্ট্রিং হিসেবে। এইটাই পাইথনের সাথে অন্য ল্যাঙ্গুয়েজের পার্থক্য, ও প্রতিটা ক্যারেক্টারকেই ও আসলে কাউন্ট করে। কিন্তু যখনই আপনি প্রিন্ট বলতেছেন তখন কিন্তু দেখেন ওই কোলনটা আর নাই। ঠিক আছে, এই খালি পার্থক্য। আর স্যার আমরা নর্মালি ইউজ করবো কোনটা অ্যাকচুয়ালি, প্রিন্ট দেওয়া কি আমরা বেটার আসলে নাকি? যেটা মন চায় তো সেটাই ইউজ করব। এটা ডিপেন্ডস অন ইয়োর, বিকজ ইউ আর দ্য প্রোগ্রামার। ওকে, আমরা সব রকম ভাবেই শিখবো, কিন্তু আমরা তো আসলে কাজ করার সময় যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা, আমরা সব কিছু তো সব জায়গায় ইউজ করবো না। বুঝছেন না মিজা ভাই? এই হচ্ছে বিষয়। তো আমরা ফাংশন মেকিং আমরা যেটা করতেছি, আমি একটা ফাংশন মেথড কিভাবে তৈরি করতে হয়, ভেরি সিম্পল। আমরা যদি একটা কিওয়ার্ড হচ্ছে পাইথনে ডিফ, আমি ধরেন সাপোজ ডিফ দিয়ে বললাম অ্যাডিশন। অ্যাডিশন বলে আমি আমার একটা ফাংশনে, আমি একটু আপনাদেরকে আগে একটু বলে নিই। আমার এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড অন। ওকে, ফাংশন বিষয়টা কি আমি আগে একটু বলে নিই। ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ প্রোগ্রামিংয়ে আমরা ওকে বলি হচ্ছে চাকর। ওকে আমি একটা নির্দিষ্ট কাজ বলে দিব, এবং সেই কাজটাকে আমি যখনই তাকে বলবো করে দিতে, সে তখনই আমাকে কাজটা করে দিবে। একটা ফাংশনের মোট 4টা অংশ থাকে। একটা হচ্ছে সেই ফাংশনের অবশ্যই একটা নাম থাকবে। এখন আপনি যেই কাজের জন্য
ওকে রাখবেন, যেমন আমাদের ঘরে দুইটা বুয়া কাজ করে। একজন হচ্ছে শুধু ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে। আরেকজন হচ্ছে আইসে শুধু কুটা বাসা করবে। এখন যিনি কুটা বাসা করে ওনাকে যদি আমি ঘর মুছতে বলি বা ঘর ঝাড়ু দিতে বলি, তো এমনভাবে তাকাবে মনে হয় যে আমি ওনার কিডনি চাইছি। তো উনি এটা করবে না। সো সেম অ্যাজ ইট ইজ প্রোগ্রামিংয়ে ফাংশনটা হচ্ছে আমার যেই কাজের জন্য যেই ফাংশনটাকে আমি অ্যালোটেট করব, সে আমার ঠিক সেই ফাংশনটাই কাজ করে দিবে। একটা ফাংশনে তার নাম থাকবে, তার একটা প্যারামিটার থাকবে এবং তার একটা বডি থাকবে। ঠিক আছে? এবং একটা রিটার্ন টাইপ থাকবে, একটা রিটার্ন টাইপ থাকবে। এবং ওকে আমি পাইথনের ডেভ দিয়ে বলতেছি, এবং এই জায়গাটাতেই আমরা যদি এটা সি বা সি প্লাস প্লাস বা অন্য কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করি, তখন এখানে আমরা একটা রিটার্ন টাইপ দিই। আমাদের মোটামুটি ডাটা টাইপ আমরা গত ক্লাসে দেখছিলাম, একটা হচ্ছে এক্স, আমরা একটা দেখাইছিলাম ওয়াই, একটা দেখাইছিলাম হচ্ছে নেম। এই তিন রকমের ভেরিয়েবল গত ক্লাসে আমি দেখাইছিলাম। এক্স দিয়ে আমি বুঝাইছিলাম যে সকল ডেসিমেল ভ্যালু, সকল ডেসিমেল ভ্যালু। ওয়াই দিয়ে আমি বলছিলাম যে সকল কি ফ্লটিং বা হচ্ছে দশমিক ভ্যালু, ওই যে দশমিকের পরে যদি সংখ্যা থাকে ওয়াই। আর নেম দিয়ে বুঝাইছিলাম যে নাম, কোনো কিছু স্ট্রিং। সো পাইথনে এটা হচ্ছে ইন্টারেস্টিং, আপনি যে কোনো ভেরিয়েবলে যে কোনো ডেটা রাখলেই সে অটোমেটিকলি ওই ভেরিয়েবলটাকে ওই ডেটার জন্য ডেটা টাইপ হিসাবে সে রিসিভ করে নেয়। এই জন্য পাইথনে আমাদের রিটার্ন টাইপ বলার প্রয়োজন নেই। আমি যদি কোনো একটা ফাংশনের নাম দিয়ে ভিতরে কোড করি, এবং আমি যদি ওই ফাংশনে যদি কোনো ভ্যালু, ধরেন আমি একটা জায়গা থেকে কল করলাম এই ফাংশনটাকে, নাম হচ্ছে এই ফাংশনের সাপোজ ধরেন অ্যাডিশন। তো আমি এখানে যদি কোনো একটা ভ্যালু পাঠাই দিই, তাহলে এর ভিতরে যেই কোড করব সেই কোড করে সে আমাকে অটোমেটিক্যালি ওটা রিটার্ন করবে। এই হচ্ছে আমাদের ফাংশনের বেসিক। জি স্যার। এইটা আবার জি এখানে স্যার, আসছে। দেখা যাচ্ছে। এইখানে আপনি দেখেন ডেফিনেশনে আপনি অ্যাডিশন একটা ভেরিয়েবল ইউজ করছেন, দেন আপনি হচ্ছে এখানে এক্স ইউজ করছি। আমি কেন এটা আমি বললাম যে এটা প্যারামিটার ইনসার্ট একটা জায়গা, এবং আমি সেখানে কি বললাম যে আমি যা পাঠাবো সেইটার সাথে সেইটাকে গুণ করে গুণ ফলটা আবার সেইখানেই রেখে দিবে। তার মানে আমি যা পাঠাবো তা, তার সাথে আমি যদি এখানে 5 পাঠাই, 5 এককে, সরি 5 5 25, এই 25 এক্স এর করে রিটার্ন করবে কত, 25। এখন এইখানে কিন্তু আমি কোনো রিটার্ন টাইপ দিই নাই, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমার মোটামুটি 18টা ল্যাঙ্গুয়েজ আমার জানা। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে শুধুমাত্র পাইথন এবং হচ্ছে আরে, আমার এখানে কোনো রিটার্ন টাইপ দেওয়া লাগে না। আমি শুধু ডিফাইন করে দিই, যা রিটার্ন করব তাই সে আসলে একসেপ্ট করবে। দেখেন আমি এই ফাংশনটাকে বানায় রাখলাম, এটা হচ্ছে আমার ফাংশন। এই পুরোটা কিন্তু একটা আমার ফাংশন। এখন আমি যদি এই ফাংশনটাকে কল করি, সাপোজ আমার এই ফাংশনের নাম হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন কল করে এর প্যারামিটারে আমি ধরেন পাঠাইলাম হচ্ছে 10। তাহলে আপনারা বলেন এই ফাংশনের কাজ কি হবে, আউটপুট কি দিবে এই ফাংশন? এই ফাংশনের রেজাল্টটা কি হবে বলেন কেউ একজন। স্যার 100 হওয়ার কথা না? 10 10 100। 100। হ্যাঁ, কিন্তু করছি, হ্যাঁ। কিন্তু বলছি অ্যাডিশন, করছি গুণ। কথা বলছেন, এখানে করতে হবে যোগ, মানে কথার সাথে আমার ও, কাজের মিলে। এখন কত দিবে প্রিন্ট?20। তাহলে 20 হবে। দেখেন আমি যদি ফাংশনটাকে রান করি, সে কিন্তু আমাকে এখানে, আচ্ছা এটা আগে ও, রান হয়েছে, আবার রান করি। মানে প্রথমবার আমার এই সেশনটা ছিল 7, এই জন্য সে আগের সেশন থেকে ধরে রাখছে। এখন দেখেন 20 দিছে, খেয়াল করছেন? হুম। সো আমি যেভাবে ইচ্ছা সেইভাবে ফাংশনকে আমি অ্যাসাইন করতে পারি। আচ্ছা, এখন ইস্যু হচ্ছে আমি যখন সাপোজ আমি এখানে একটা ফাংশন তৈরি করলাম, যে এই ফাংশনটা কি করবে, আমার কোনো একটা ভ্যালুকে স্কোয়ার হিসাবে আমার গুণ করবে। সো দুইবার গুণ করবে। এই ডাবল স্কোয়ার দেওয়া মানে হচ্ছে দুইবার এই ওই ভ্যালুটার সাথে তার উপরে স্কোয়ার দিবে। সো আমি যদি এখন এই ফাংশনটাকে রেডি করে, আমি ধরেন এই ফাংশনের নাম দিচ্ছি স্কোয়ার। সো আমি স্কোয়ার ফাংশনের মধ্যে আমি একটা ভ্যালু দিলাম, ভ্যালুটার নাম দিলাম হচ্ছে 5। তা 5-এর উপর স্কোয়ার, এবং এইটাকে আমি রেজাল্টস নামে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম। ওকে, এখন এই 5, আমার কিন্তু অবশ্যই নাম সেম হইতে হবে। অনেকে দেখবেন যে এখানে বড় হাতের এস দিবে, এখানে ছোট হাতের, নাম কিন্তু ভিন্ন হইলে ফাংশন কাজ করে না। তো আমার এই ফর্মুলা ওয়াইজ কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি আমার 5 5 25। তার মানে আমি যদি 5 পাঠাই, 5 5 25 করে সে রিটার্ন করবে। দেখেন আমার এখানে কোনো ভ্যালু কিন্তু এখন আর প্রিন্ট দেয় নাই, দিছে? সে কিন্তু প্রিন্ট দেয়নি, একটু কিন্তু ডাইরেক্ট ফাংশন কল করছি, সে কিন্তু আমাকে অ্যাড্রেস দিয়ে দিছে। এখন ঠিকই সেটা ক্যালকুলেট হয়েছে, হয়ে সেটা সে রেজাল্টস নামে ভেরিয়েবলের মধ্যে রাখছে। এখন আমি যদি রেজাল্টসটাকে প্রিন্ট দিই, তাহলে কিন্তু সেই রেজাল্টটা প্রিন্ট দিবে।
সো আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি এই কারণে, কারণ যখনই আমি ফোর্থ বা ফিফথ ক্লাসে আমি যখন র্যান্ডম কোড করব, তখন আমি অনেকভাবে করব, কখনো ভেরিয়েবল নিয়ে করব, কখনো ডিরেক্ট ফাংশন কল করে করব। কারণ পাইথনে আমাকে অনেকভাবে সে সব সুবিধা দেয়। তা আপনারা যাতে কনফিউজ না হন, যে একটু আগে মির্জা ভাই আমাকে বললো যে স্যার তাহলে আমরা কি প্রিন্ট দিব নাকি আমরা দিব না, আমি মির্জা ভাইকে বললাম যে ভাই আপনার যা মন চায় তাই করবেন, কারণ আমার অভ্যাস হচ্ছে আমি যেহেতু সব কিছুই জানি, জেনে রাখবো আমরা সবাই, বাট কোড করার সময় অত মাথায় থাকে না যে আমি এখন কি ভেরিয়েবল দিব কি দিব না। সো করতে থাকবো আমরা কোড। যদি ইরর খায় তখন আমরা ট্রাবল শুটিং করবো যে ইররটা খাইলো কেন। কেউ কিছু জিজ্ঞাসা করছি? কাইন্ডলি একটু রিপিট করবেন? জয়, বুঝতেছি না আপনার কথা। হ্যালো হ্যাঁ। স্যার, কাইন্ডলি একটু রিপিট করবেন লাস্ট কোন বিষয়টা? লাস্ট স্যার, এই যে স্কোয়ারের যেটা ছিল স্যার রেজাল্ট। আমি এই একটু আগে অ্যাডিশনে যেভাবে ফাংশন বানাইছি, এইভাবে স্কোয়ারের একটা ফাংশন বানাইলাম। ডেভ দিলাম, একটা ফাংশনের নাম দিলাম, প্যারামিটারটা দিলাম, একটা কোলন দিলাম, এটা ফাংশনের আমার স্টার্ট হচ্ছে। অ্যান্ড দেন আমি ওই যে বডি স্টার্ট একটু আগে দেখালাম না যে আমার একটা বডি থাকবে, তো পাইথনে এই বডিটা কোলন দিলে বডিটা স্টার্ট হয়। তো বডিটা স্টার্ট হলো, সেখানে আমার এক লাইনের একটা কোড আছে, যেটা আমি বললাম যে এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এটা পাইথনে এইভাবেই লেখে। এবং সেটা করে আমার স্কোয়ার করে এটা আবার রিটার্ন করে দিবে। তো এইখান থেকে যদি ফাংশন থেকে কোনো ক্যালকুলেশন করে রিটার্ন করে, সেটা তো আমাকে অবশ্যই এই ফাংশনটা কল করার সাথে সাথে ওই রিটার্ন মানে একটা ভ্যালু সে দিবে। ওই ভ্যালুটা আমি রেজাল্টস নামে একটা ভেরিয়েবলে রাখলাম, অ্যান্ড দেন ওই ভেরিয়েবলটা আমি প্রিন্ট দিলাম। আমি সেম কাজটাই করছিলাম একটু আগে অ্যাডিশনে, কিন্তু সেটা কোনো ভেরিয়েবলে না রেখে ডাইরেক্ট ফাংশন কল করছি। কথা কি বুঝতে পারছেন? স্যার জি। স্যার এখানে ডেপটা দিয়ে কি বোঝানো হয়েছে? ডেফ হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা কিওয়ার্ড। এটা না দিলে আমার ফাংশনটাকে রিপ্রেজেন্ট করবে না, এটা যে একটা ফাংশন, এটা বোঝানোর জন্য আমি ডিফ দিছি। মানে ডিফাইন ফাংশন, ডেফ মানে হচ্ছে ডিফাইন ফাংশন পাইথনে। ওকে। স্যার আমরা কি স্যার পাইচার্মে আছে আপনি যেভাবে স্টেপ গুলো ফলো করছেন পাইচার্মে স্যার কোনো প্রবলেম হবে না এটা দিয়ে? সেম পাইচার্মে প্রসিডিউর স্যার? পাইথনে কোনো জায়গায় হবে না। আমি তো ওই যে অ্যানাকন্ডাতেও কোড করি, যেমন সাপোজ ধরেন আমি আমার যে ফিল্ড আছে, আচ্ছা, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি আমার ফুল কম্পিউটার স্ক্রিনটা দিলাম আর কি। ইয়েস স্যার। এই দেখেন, এইটা হচ্ছে ধরেন আমার এইখানে আমার এই ফোল্ডারের মধ্যে আমার হচ্ছে, আমি যদি কন্ট্রোল প্রেস করে মানে শিফট প্রেস করে রাইট বাটন ক্লিক করি, তখন কিন্তু এই যে আমার ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার শো করতেছে। এটা কি, আমি যখন জুপিটার ইনস্টল করছি, আপনাদেরকে আমি জুপিটার ইনস্টলের একটা ইউটিউবের লিঙ্ক দিছিলাম গ্রুপে। যদি আপনি জুপিটারে কাজ করতে চান, তাহলে আপনি জুপিটারে ইনস্টল দিয়ে পাইথন ইনস্টল দিয়ে এনভায়রনমেন্টটা যখন আপনার পিসিতে হয়ে যাবে, যেই ফোল্ডারে আপনি কাজ করবেন, সেই ফোল্ডারে আপনি ওপেন পাওয়ার শেলটা যখনই ওপেন করবেন, সেইখানে আপনি জুপিটার নোটবুক লেখেন, ধরেন সাপোজ জুপিটার নোটবুক। সেমভাবে আপনি পাইচামেও এরকমভাবে আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এই যে এখন আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে জুপিটার নোটবুকে, এই যে আমার সার্ভার এনভায়রনমেন্ট সব ক্রিয়েট হচ্ছে। এই যে সে আমাকে এই যে এখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিল। আপনি পাইচামেও করলে এইভাবে আপনি আপনার ফাইল ক্রিয়েট হবে। এরপর আপনি আবার আইপিওএনবি ফাইল একটা নিবেন, নিয়ে কোড করবেন। সেম পাইথনের কোড সব জায়গায় একই। ওকে, আমি এখানে ধরেন নিউ নিলাম। আচ্ছা, আমরা 10 মিনিটের মধ্যে এই শেষ করবো। এই যে এইখানে আমি যদি এই যে দেখেন পাইথন আইপিওআই কার্নেল, এখানে ক্লিক করলে সে কিন্তু আমাকে একটা আইপিওএনবি ফাইল দিবে। এই যে অলরেডি সে আমাকে দিচ্ছে জুপিটার নোটবুকে। এই যে এটা কিন্তু আমার আইপি ওএনবি ফাইলই। ওকে, আমি এটা, এই যে দেখেন আইপি ওএনবি ফাইল শো করতেছে, আমি কিন্তু এবার জুপিটারে কোড করতেছি। ইয়েস স্যার। আপনি পাইচার্মে এভাবে করেন, আমার কোনো প্রবলেম নাই। বাট আমি যেভাবে গুগল কোল্যাবে আপনাকে করাচ্ছি, ইট উইল বি দ্য বেস্ট প্র্যাকটিস। ওকে, কারণ আমরা একটা প্ল্যাটফর্মেই কাজ করা ভালো। প্র্যাকটিসের জন্য আপনি যদি সব কিছু করে রাখেন, এই যে আমি এখানে সেম, এখন কি আমি স্কোয়ারকে কল করব। ওকে, আমি স্কোয়ারের মধ্যে আমি ওই যে যেটা বললাম আমি 5 দিলাম, তাহলে আমার এখানে কি 5 টু দি 5 টু দি পাওয়ার
টু, তার মানে সে 25 প্রিন্ট দিবে, যে 25 প্রিন্ট দিচ্ছে। সেম এজ ইট ইজ, পাইথনের কোড সব জায়গায় একই রকম। আপনি পাইচার্মের কথা বললেন, তো আমি তো জুপিটারে কোড করতাম আগে, বাট এখন আমার স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আমি ইনস্টল ছিল বিধায় আমি দেখাই দিলাম। আপনি পাইচার্মে করেন, একই, সব সেম এজ ইট ইজ। বাট আমি বলবো যে আমরা কোল্যাবে করব বিকজ অফ ঝামেলা কম। ওকে, আমি আরেকটা ফাংশন দিয়ে আমি শেষ করতেছি। আমি একটা ফাংশনের এখানে আমি কি করলাম, একটু আগে কিন্তু দেখেন আমি এখানে অ্যাডিশন নামে একটা নিয়েছিলাম, এটার নাম অ্যাডিশন না দিই, এটা অ্যাডিশন যদি দিই, এখানে আমি কি দিছিলাম, একটা প্যারামিটারে একটা ভেরিয়েবল পাঠাইছিলাম। এখন আমি ধরেন যে সামেশন নামে একটা ভেরিয়েবল নিছি, এটা সামেশন না নিয়ে ধরেন যে আমি অ্যাডিশনই নিলাম, অ্যাডিশন না আমি নাম দিলাম অ্যাড। ঠিক আছে, এখানে আমি দুইটা ভেরিয়েবল পাঠালাম, একটা পাঠালাম ফার্স্ট নাম্বার, এখন আপনি ভেরিয়েবলটা ফার্স্ট নাম্বার না লিখে দেন এক্স, কোনো সমস্যা নাই। সেকেন্ড নাম্বার না লিখে আপনি দেন ওয়াই। তার মানে হচ্ছে আপনি যখনই ভ্যালুটা পাঠাবেন, তখন দুইটা ভ্যালু আপনাকে পাঠানো লাগবে, দুইটা ভ্যালুর সে যোগ করে যোগফলটা একটা আউটপুট ভেরিয়েবলে রাখবে, দেন সেটা আপনাকে রিটার্ন করবে। তাহলে আপনি এখন যদি একটা ফাংশন কল করলেন অ্যাড, সেখানে আপনি একটা ভ্যালু দিলেন সাপোজ 5, আপনি দিলেন হচ্ছে, বলেন আপনারা 3, তাহলে আমার কি হবে, এই ফাংশনটা 5 এবং 3 যোগ করে আমাকে ওই ভ্যালুটা রিটার্ন করবে। আচ্ছা, এখানে আমার একটা গ্যাপ গ্যাপ একটা ইস্যু। ওকে, অ্যাড ইজ নট ডিফাইন, আমার এখানে বোধহয় পরে চেঞ্জ করছে, আমি আবার রান করলাম। মাঝে মধ্যে দেখবেন যে আপনি কোড করতে করতে এই যে ও প্রবলেম করছিল এই জন্য, যে আমি প্রথমে কোডটা করে নিচে চলে আসছি, দেন ফাংশন লিখছি ইরোর। আপনারা এইসব ব্যাপারে ঘাবড়াবেন না। কোনো কার্নেল এক দুইবার যদি, এগুলাকে তো আমরা বলি এক একটা সেশন, যেখানে আমি কোড করতেছি, ঠিক আছে, এই সেশনগুলো আপনি বারবার রান দিবেন, কোনো সমস্যা নেই। এই যে 12, এখানে এই সেশনটা রান দিছিলাম হচ্ছে 12 ছিল, দেখছেন, 11 12 খেয়াল করছেন, কিন্তু এই সেশনটা হয়ে গেছে কিন্তু 17। আপনি যদি আরো একবার যদি একে রান করেন, দেখবেন এ হয়ে যাবে 18। তার মানে এই সেশনের পরে আমি আবার এই সেশনটাকে রান দিছি। সুতরাং আপনি যখন কোড করতেছেন, তখন আপনি কিন্তু নির্দ্বিধায় কম্পিউটার যেভাবে আপনি চালান, ঠিক সেইভাবে আপনি কোড করবেন, একদম মাথায় কোনো কমপ্লেক্সিটি নিবেনই না, যে আল্লাহ এটা এইভাবে করলে কি ভুল হবে, এইভাবে করলে কি ভুল হবে। কোনো প্রবলেম নাই, ভুল হলে সে আপনাকে সাজেশন দিবেই। ও আমাকে একটু আগে বলছিল যে তুমি যে অ্যাড নামে ফাংশন কল করলা, ওই নামে তো কোনো ফাংশনই নাই উপরে। তাই বললাম আমি তো বানাইছি, তুমি পাও নাই কেন? তার মানে কি, আমি কার্নেলটাকে শিফট প্রেস করে ইন্টার প্রেস করলাম, একবার রান দিলাম, তারপর আমি আমার ফাংশনকে আবার রান দিলাম, দেখলাম সে অ্যান্সার নিয়ে চলে আসছে। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, আমরা এখন এই মুহূর্তে আমরা লিস্ট নিয়ে এতক্ষণ কিছু কাজ করছিলাম, ফাংশন আমরা দেখছি কিভাবে আসলে ওয়ার্ক করতেছে। এখন আমরা একটু চলে যাব হচ্ছে লিস্টের ভিতরে আমরা সাবলিস্ট কিভাবে তৈরি করতে পারি। মানে যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে আমি আহ, একাধিক লিস্টকে আমি ইচ্ছা করলে ইউজ করতে পারি। মানে একাধিক লিস্টকে আমি কিভাবে আসলে কাউন্ট করব এবং একাধিক লিস্টকে আমি কিভাবে পাবো, সেটা একটু আমাদের একটু প্র্যাকটিস করা। তো আমি সাপোজ ধরেন আমি একটা লিস্ট নিই, একটা লিস্ট ওই ফার্নিচারই নিলাম, আগের যেটা আছে ফার্নিচার, টেবিল চেয়ার বেড র্যাক, ক্লিয়ার। এখানে এটা 0 ইন্ডেক্স থেকে 0 1 2 3 এই পর্যন্ত আমার আসছে। এখন আমি যদি মনে করি যে আমি এই ওয়ান ডাইমেনশন অ্যারেতে আমার ডেটা আছে হচ্ছে ধরেন সাপোজ 100টা, সেইখান থেকে আমি আসলে 0 ইন্ডেক্স থেকে 10 ইন্ডেক্স পর্যন্ত আমি ডেটাগুলোকে কাউন্ট করব। ধরেন সাপোজ এখানে আছে 4টা, আমি ছোট করে দেখাই, 4টা। আপনি এখানে ধরেন কাউন্ট করবেন, আমি আহ, 3টাকে কাউন্ট করব, তাহলে আপনি কি দিবেন, 0 থেকে 2 পর্যন্ত আমি কাউন্ট করব। মানে এই ফার্নিচার ভেরিয়েবলের লিখে তার মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি ইন্ডেক্স নাম্বারটা খালি বলে দিবেন, কোলন মানে হচ্ছে থেকে, কোলন মানে কি, থেকে, মানে 0 থেকে 2 পর্যন্ত তুমি এই পুরো ডেটা সেটের, আমি যদি এখানে আরও কিছু ডেটা সেট ধরেন র্যাক বললাম, এখানে বললাম আরও কিছু ডেটা সেট সাপোজ লোহার চেয়ার, আরও কিছু আমি যদি ডেটা সেট বললাম যে সাপোজ এখানে হচ্ছে আলমারি। ওকে, আমি অনেক কিছুই বলতে পারি, তো আমি বললাম যে আমার এত কিছু দরকার নেই, তুমি শুধু এখানে 0 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখো। ওই ভেরিয়েবলটার নাম দিলাম ফার্নিচার সাবলিস্ট। এখন আপনি যদি এইখানে সাবলিস্ট, আমি যেহেতু সাবলিস্ট বুঝাচ্ছি, যে একটা লিস্ট বা একটা ওয়ান ডাইমেনশন অ্যারে ডেটা সেট থেকে আমি
আরেকটা ডেটা সেট থেকে আরেকটা ডেটা সেট আমি বানাচ্ছি। সো এই জন্য আমি সাবলিস্ট লিখছি। আপনি এখানে যা ইচ্ছা তাই ভেরিয়েবলের নাম দিতে পারেন। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখা যাবে যে সে কিন্তু শুধু টেবিল আর চেয়ার দিচ্ছে। কারণ কি, 0 1 2, তার মানে 0 থেকে 2 এর মধ্যে ডেটাগুলো দাও। তাহলে 0 থেকে 2 এর মধ্যে ডেটা কিন্তু টেবিল আর চেয়ার। আমি কিন্তু বলি নাই যে ইয়ে বেড সহ তুমি দাও। কথাই বুঝতে পারছেন? তো আমি যেই ডেটা পর্যন্ত চাবো তার আগের ইন্ডেক্স পর্যন্ত আমাকে দিতে হবে। যদি আমি এখন বলি মানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে আমি 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ডেটা চাচ্ছি, তাহলে আমাকে দিতে হবে কি, 2 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করতে হবে। 2 নাম্বার না, 1 নাম্বার, মানে চেয়ার থেকে আমি স্টার্ট করব। এবং হচ্ছে আমি ধরেন সাপোজ লোহার চেয়ারের আগ পর্যন্ত, তার মানে আমি 4 পর্যন্ত, তার মানে এটা হচ্ছে আমার 1 2 3 4। তার মানে এই ইন্ডেক্সের আগ পর্যন্ত যতগুলো ডেটা আছে, শুধুমাত্র ওই ডেটাগুলোই কিন্তু আমার সাবলিস্টে রাখবে। দেখেন, চেয়ার, বেড, র্যাক, এগুলাই শুধু কিন্তু আমার সাবলিস্টের মধ্যে আছে। ক্লিয়ার? এখন যদি স্যার আমি, আমরা যত হ্যাঁ ইন্ডেক্স পর্যন্ত চাবো তার থেকে এক ইন্ডেক্স বেশি দিতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অত থেকে, এটার মানে হচ্ছে এত থেকে এতর মধ্যে, এত থেকে জি স্যার। এতর মধ্যে। ক্লিয়ার? স্যার আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ, বুঝতে। স্যার, 0 আর 4 ইন্ডেক্স যদি চাই তখন কিভাবে লিখতে হবে? ধরেন আমি 0 ইন্ডেক্স চাই আর হচ্ছে 4, আচ্ছা, দুইটা চাই। যদি আমি অথবা আমি মাঝখানে, এখানে যতগুলো আছে মাঝখানে কোনো একটা যদি আমি বাদ দিতে চাই, স্কিপ করতে চাই, যে আমি 3 নম্বর ইন্ডেক্স চাই না, হ্যাঁ, এই দুটো কোয়েরি, মানে দুটো কিভাবে লিখবো? আচ্ছা, এইখানে তাহলে আমার সাব লিস্ট হবে না, আমাকে তাহলে ওই ইন্ডেক্সটাকে স্পেসিফিকলি আমাকে ফাইন্ড আউট করতে হবে। স্পেসিফিক্যালি কিভাবে বলবো যে 0 আর হচ্ছে 4, এই হ্যাঁ, দুটাকে আমি কিভাবে দেখাবো? এই যে আপনি আর হচ্ছে আমি নর্মালি যদি ধরেন, কোনো একটা মাঝখানে। আপনি এই যে ফার্নিচার ভেরিয়েবলটা নিলেন, ফার্নিচার ভেরিয়েবল জি নিয়ে আপনি বললেন যে আপনি স্পেসিফিক একটা ভ্যালুকে আপনি ইন্ডিকেট করতে যাচ্ছেন, যে আমি 0 নাম্বার জি ইন্ডেক্সের ভ্যালুটাকে নিতে যাচ্ছি। ক্লিয়ার? জি। তখন আপনি এটা আর রান আর করলে দেখবেন যে ওর ইন্ডেক্সের ভ্যালুটা আমি দেখাচ্ছে। দুইটা চাই একসাথে, দুইটা বা তিনটা চাই একসাথে, যদি একসাথে মানে ডিফারেন্ট কমা দিয়ে। ডিফারেন্ট কমা দিয়ে। জি জি জি। ওইটা সাব লিস্টে এইভাবে আসবে না, ওইটা আবার অন্যভাবে আনতে হবে, ডেটা ফ্রেম দিয়ে। ওইটা আমি দেখাবো না, এটা এইভাবে আসবে না। আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা একবার কিভাবে, আর হচ্ছে ধরেন কোন একটা যদি আমি স্কিপ করতে চাই, যে আমি বেডটা চাচ্ছি না, বেড নামের কোনো কিছু থাকলে ওইটা আসবে না, এরকম একটা মানে ওগুলো তো আমরা তখন আবার কোথায় এই লিখবো? সাব লিস্টের মধ্যে আমরা লজিক সেট করে ওটাকে বাদ দিব। আমি কন্টেন্টগুলো আপনাকে সব দিতে থাকি, আপনি যা চাচ্ছেন সবই আমার কন্টেন্ট লিস্টে চলে আসবে। কথাই বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। সাবলিস্ট হচ্ছে ইটসেলফ একটা প্রোগ্রামিং কনসেপ্ট, যেখানে আমি একটা নির্দিষ্ট নাম্বার থেকে একটা নির্দিষ্ট নাম্বারের টেবিল পর্যন্ত আমি নিতে পারবো। এটা হচ্ছে একটা কনসেপ্ট। আমি যদি একটা ভ্যালু চাই, আমি ওই ভ্যালুটাকে ওইভাবে করে নিয়ে আসতে পারবো। এই সাব লিস্ট ফাংশনটা, এটা কি স্যার আপনার বাই ডিফল্ট পাইথনের কোনো ফাংশন, নাকি আমরা যে কোনো কিছু লিখতে পারি? না, এটা সাবলিস্টটা হচ্ছে তো কোনো ফাংশন না, এই সাবলিস্ট হচ্ছে আমার একটা ভেরিয়েবল। কিন্তু আমি যদি কোনো যে কোনো নামে, আচ্ছা স্পেসিফিক, যে হ্যাঁ কোনো নামে দিতে পারি। হ্যাঁ, এটা আমি যে কোনো নামেই দিতে পারবো। এবং এটা আমি যেই লিস্টের আমি সাবলিস্ট করতেছি, ওই লিস্টের ইন্ডেক্সটাকে আমি এইভাবে আসলে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে একটা ওয়ে, হুম, এই আর বুঝতে কি। পারছি বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, সো আমরা এখানে এখন, যেহেতু একটা লিস্ট থেকে আমরা সাবলিস্ট যদি করতে চাই কোথাও, তাহলে আমরা সেটাকে সাবলিস্ট করতে পারি। এবং এই সাবলিস্টটা করার পর আমি ইচ্ছা করলে একটা একটা করে ডেটা আবার এনে আমি প্রিন্টও দিতে পারি এই সাবলিস্টে। মানে এই একটা একটা করে ডেটা এনে যে আমি প্রিন্ট দিব, সেটা আমি কিভাবে দিব, এটা আছে ক্লাসের শুরুতেই চাঁদনি আপু জিজ্ঞাসা করতেছিল। আমি এনি ভ্যালুর কথাটা বললাম, যে আমরা একটা একটা করে ভ্যালু নিয়ে আসবো এবং দেন আমরা ওখান থেকে প্রিন্ট দিব। তো সেম অ্যাজ ইট ইজ, আমি যদি এখানে এই ফার্নিচার সাব লিস্ট আমি নিয়ে আসছি, ফার্নিচার থেকে আমি একটা একটা করে ডেটা নিয়ে আসে আমি ফার্নিচার সাব লিস্টটা প্রিন্ট দিতে পারি। এবং এই ফার্নিচারে আমি যদি সাব লিস্টটা খুলেও দিই, তাহলে আমি এখানে সরাসরি সাব লিস্ট যেহেতু আমি তৈরি করে ফেলছি, তাহলে আমি এখানে সরাসরি সাব লিস্টটা বলে দিলাম। এই সাব লিস্ট থেকে একটা একটা করে ভ্যালু আমি নিব। ওই যে আমি বললাম এনি ভ্যালু, একটা একটা করে আমি ভ্যালু নিব এবং সেই ভ্যালুগুলোই আমি সাবলিস্টরিটা প্রিন্ট দিতে পারি। তার মানে আমি অ্যাকচুয়ালি যা যা কাজ আমরা উপর থেকে আমরা ইউজ করলাম, আমরা ওই কাজগুলো, এই যে এখন ফার্নিচারের মধ্যে অনেকগুলো ফার্নিচারের নাম ছিল, সেখান থেকে সাবলিস্ট করে আমি স্পেসিফিকলি 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমি 1 2 3 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ডেটাগুলো নিলাম। তার মানে চেয়ার, বেড আর র্যাক, সেটা সাবলিস্ট করলাম এবং সেটাকে আমি আবার
প্রিন্ট করেও চেক দিলাম, আবার আমি লুপ চালাই প্রত্যেকটা ভ্যালুকে একটা একটা করে, এই যে চেয়ার বেড র্যাক, আমি সেটা প্রিন্ট করে দেখলাম। সো ওভারঅল আমাদের সাবলিস্টের কনসেপ্ট এতটুকুই। আমরা যদি এখন একটু চলে যাই, আমরা নতুন আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে হিডেন ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স করেও ডেটাকে প্রিন্ট করে নিয়ে আসতে পারি যদি আমরা দেখতে চাই ইন্ডেক্স আকারে। হিডেন ইন্ডেক্স বলতে আমরা এখানে প্রত্যেকটা ভ্যালুকে, সাপোজ আমি যেই ফার্নিচারগুলোই নিছি, ওই ফার্নিচারগুলোর আমি প্রত্যেকটার ইন্ডেক্স নাম্বার বসায় বসায় আমি দেখব। সো আমি আমি লুপ দিয়েই কিন্তু সব কাজ করতেছি। সো লুপ হচ্ছে আমার জন্য কিন্তু খুব মেজর কনসার্ন। আমি এখানে ফার্নিচার যে ভেরিয়েবলটা নিছি, এখানে আমার মোটামুটি 6টা 7টা ফার্নিচারের ডিটেলস আছে। এখন এইখানে আমি এই ইনিউমেরেট একটা ফাংশন কল করছি, যেই ফাংশনটা আসলে ওই ফার্নিচারের প্রতিটা ডেটাকে সে ইন্ডেক্স এবং আইটেম দুইটা আকারে সে কিন্তু প্রিন্ট দিবে। এই ইন্ডেক্স এবং আইডি, এই 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 যদি আমি এই ফাংশনটা কল না করে সিম্পল যদি আমি ওই ফার্নিচার বলে এনি ভ্যালু বলতাম, তাহলে ওই ফার্নিচারের ভিতরে থাকা কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে সে একটা একটা করে নিয়ে প্রিন্ট দিত, যেটা আমি এখানে নর্মালি প্রিন্ট দিছি। কিন্তু এটা আমি ইন্ডেক্স নাম্বার দিতে পারিনি, যে এটা 0 1 2, আমরা সিরিয়াল নাম্বার যেটাকে বলি। তো আমি যদি সিরিয়ালি, আমি যদি ফার্নিচারের ভ্যালুগুলোকে সাজাইতে চাই, তাহলে আমি একটা ভেরিয়েবলে আমি ওর ইন্ডেক্স নাম্বার দিলাম, মানে সিরিয়াল নাম্বার। এটাকে আমি সিরিয়াল নাম্বারও বলতে পারি যদি আপনারা সিরিয়াল নাম্বার, তাহলে আমি এই ভেরিয়েবলটার নাম সিরিয়াল নাম্বার। এবং এই ভেরিয়েবলটা আমি একটা স্ট্রিং এখানে নিলাম, ওই স্ট্রিংয়ের মধ্যে আমি নিলাম যে ইন্ডেক্স। এটা নর্মালি একটা স্ট্রিং প্রিন্ট দিবে, এবং ইন্ডেক্সের নাম্বারটা কোথা থেকে আসবে, এই লুপের প্রথম ভ্যালুটার একটা অটোমেটিকলি সে 0, একটা অটোমেটিক ভ্যালু সে বসাবে। পরে আইটেম ভ্যালুটা কোথা থেকে, যে ফার্নিচারের যে 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে টেবিল, তো এই টেবিলের নামটা এসে বসবে আইটেমে। তার মানে 0 আর আইটেম, সেটা যখন প্রিন্ট দিবে তখন ইন্ডেক্স লেখাটা উঠে 0 এবং আইটেম লেখাটা টেবিলের নাম। আমি যদি এই কোডটাকে আমি যদি রান করি, তখন দেখা যাবে যে আমার প্রতিটা ফার্নিচারের সে একটা সিরিয়াল নাম্বার বসাইছে অটোমেটিক্যালি, 0 1 2 3 4 5, এবং প্রতিটা স্যার, ফার্নিচারের নামও বসাইছে আইটেমে। হ্যাঁ বলেন। ইনুমিরেট ফাংশনটার মেইন কাজটা কি এখানে? ইনুমিনেট ফাংশনটার মেইন কাজ হচ্ছে আমার এই ভেরিয়েবলের ভিতরে যেই ভ্যালুগুলো আছে, এই যে অলরেডি কিন্তু আমার কোল্যাবে শো করতেছে এখানে 6টা আইটেম আমার আছে। আচ্ছা, এই আইটেমগুলোকে সে আসলে একটা একটা করে এখানে লুপে নিচ্ছে। এবং এখানে আমি কিন্তু যখন লুপে, নর্মালি আমি লুপে কি করি, একটা ইনিশিয়াল ভ্যালু সেট করে দিই যে আমার এত থেকে এত পর্যন্ত লুপটা ঘুরবে। কিন্তু আমার কিন্তু এখানে এমন কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া নাই, আমি এখানে দুইটা ভেরিয়েবল ইউজ করতেছি। তো আমি যখন দুইটা ভেরিয়েবল ইউজ করতেছি, তখন এইখান থেকে একটা একটা ভ্যালু সে নিউমেরেট করতেছে, মানে চিনতেছে, এবং সেই ভ্যালুটাকে সে আইটেমে রাখতেছে। আর এই সিরিয়ালটা হচ্ছে ওই আমার ওই আয়ের ভ্যালুর মতন, 0 1 2 3 আমরা যেটা গত ক্লাসে প্রিন্ট দিলাম, ওইভাবে সে আবার প্রিন্ট দিচ্ছে। এটাই হচ্ছে আসলে এই নিউমেরেট ফাংশনের কাজ। সে আসলে ট্র্যাক করতেছে প্রতিটা ভ্যালু অ্যারের। ক্লিয়ার? Clear? এখন আমি যখন এই আপনি ইনুমেট ফাংশনে, যদি যেই ফাংশনটা আপনার বুঝতে প্রবলেম যে আমার এই ফাংশনটা কি কাজ করতেছে, যদি আমি বলার পরেও আরেকটু আপনি ঘাটাঘাটি করতে চান, আপনি চ্যাট জিপিটি করতে পারেন, অথবা আপনি সরাসরি গুগলে দিতে পারেন যে আমার ইউনিমেট ফাংশনটা কিভাবে কাজ করে। ও কিন্তু জিমিনাই সরাসরি আপনাকে বলে দিবে। আপনি ইউনিমেট ফাংশনে আসলে এই ফাংশনটা কি কাজ করে, এটা পাইথনের একটা ফাংশন, যে ফাংশনটা মূলত অ্যাড এ কাউন্টার, কাউন্টার হিসেবে কাজ করে টু ইচ আইটেম ইন আ লিস্ট, মানে একটা লিস্টের মধ্যে নেওয়ার জন্য প্রতিটা আইটেমে কাউন্টার হিসেবে কাজ করে। এই যেটা ইটারেবল, মানে এই ফাংশনটা ইটারেবল। যতবার এখানে যদি আমার ডেটা তো ছিল মাত্র 7টা, যদি ওখানে 700 ডেটাও থাকতো, সে একটা একটা করে ডেটা ওখান থেকে নিয়ে সে দেন একটা একটা করে প্রিন্ট দিত। এটা হচ্ছে ইটারেবল একটা ফাংশন। আমার মনে হয় ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। ওকে, এরকম আপনাদের কোড করতে গিয়ে দেখা যাবে যে আমার ক্লাসে, ধরেন সাপোজ আমার 2 ঘন্টার ক্লাসের মধ্যে অনেক কিছুই আপনার কাছে নতুন লাগবে, বা মনে হতে পারে যে এটা আমি বুঝতে পারতেছি না, একটু গুগল করব, একটু চ্যাট জিপিটি করব, এবং হচ্ছে আসার আগে ওই ক্লাস সম্বন্ধে আমি যেভাবে গত ক্লাসে বললাম একটু পড়াশোনা করে আসব। তাহলে যেটা হবে যে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা,
আমরা জিপ মানে বুঝি কি? জিপ বলতে আপনারা কিছু বোঝেন? জিপ আমরা বলি না এটা জিপ ফাইল, এর মানে কি? অনেকগুলো ফাইলকে একত্রিত করা। এক্স্যাক্টলি দ্যাট। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো অ্যারেকে একত্রিত করে কিন্তু আমি আবার প্রিন্ট দিতে পারি। সাপোজ ধরেন আমি এখন একটা ডেটা সেট লিস্টিং করলাম, যেখানে একটা ভেরিয়েবলে আমি অনেকগুলো ভ্যালু নিলাম, যে চেয়ার, টেবিল, র্যাক, সেলফ, আলমারি, এবং প্রত্যেকটা একটা করে আমি প্রাইজও দিলাম, যে এর প্রাইস 100, এর প্রাইস 5,000। ওকে, নর্মালি আমি সেলফের প্রাইস এখানে প্রত্যেকটা ভ্যালুর আমি আবার প্রাইস দিলাম। তার মানে এইখানে কিন্তু আমার ফার্নিচার এবং প্রাইস দুইটা আলাদা আলাদা কিন্তু ভেরিয়েবল। এখন দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলকে আমি যদি একটা এরকম টেবিল আকারে নিয়ে আসতে চাই, যে আমার সেখানে আইটেমের নামও দেখাবে, প্রাইসও দেখাবে, তাহলে কিন্তু আমরা এই জিপ, যেই আমাদের পাইথনের যেই ফাংশনটা আছে, এই ফাংশনের নাম হচ্ছে জিপ ফাংশন। এইটাও কিন্তু পাইথনের একটা বিল্ডিং ফাংশন। আমি নর্মালি এই যে নিউমেরেট যেভাবে আমি ফাংশন কল করছি, এইভাবে আমি লুপটা চালাবো, এবং চালানোর পরে এই যে আমি এখানে ফার্নিচার নিলাম এবং প্রাইস নিলাম। এই জন্য আমি আপনাদেরকে আসলে সিরিয়াল এবং আইটেম ইউনিমারেটটা আমি ইউজটা শিখাইলাম, যে আমাদের এটা প্রায় সময় আমরা ইউজ করব, যে আমাদের একাধিক কলামের ভ্যালু আমরা নিয়ে আসব, ওই কলামগুলোর নাম দিব, সে একটা একটা করে ফার্নিচার নিয়ে আসবে এবং একটা একটা করে তার প্রাইস বসাবে। ঠিক আছে, জিপটা কিন্তু ইউনিমারেটের মতনই কাজ করে, ইটারেবল, এটাও ইটারেবল। এখন আমি যে ফার্নিচারের ভ্যালুটা, যেহেতু এটা একটা ভেরিয়েবল থেকে ডেটা আসবে, এই জন্য এটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি। আর এই পুরো ডেটাটা যেহেতু আমাকে প্রিন্ট দিবে, এই জন্য আমি এটা সেকেন্ড কোটেশনের মধ্যে লিখছি। আপনি এখানে একটু খেয়াল রাখবেন, যখন আমি সিম্পল কোনো একটা আমি যা লিখতে চাচ্ছি, যেমন লিখলাম হচ্ছে ফার্নিচার প্রাইস ইজ, সো এখানে আমি কিছু লিখতে পারি, এর আগে আমি একটু লিখতে পারি যে দা ফার্নিচার হুইচ প্রাইস ইজ, এই প্রাইস। সো এটা একটা সেন্টেন্স হয়ে গেল, কিন্তু যতবার সে ঘুরবে, এই এফটা আমি ইউজ করা মানেই হচ্ছে সে ফাংশনের ভ্যালুগুলোকে ট্র্যাক করবে। এখন ভ্যালুটা ডেসিমাল হইতে পারে, ভ্যালুটা ফ্লট হইতে পারে, ভ্যালুটা স্ট্রিং হইতে পারে, ডোন্ট ওয়ারি। পাইথনে আপনি স্ট্রিং শুরুর আগে এফটা দিয়ে নেবেন, এবং স্ট্রিংয়ে আপনার যা মন চাই তা লিখবেন। আর যখনই আপনি কোনো একটা নির্দিষ্ট ভেরিয়েবল দিতে যাবেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা ঢুকাই দিবেন। এটা হচ্ছে সিম্পল। এখন আপনি রান করলে দেখবেন যে সে এই যে দ্য টেবিল হুইচ প্রাইস ইজ 1,000, দ্য চেয়ার হুইচ প্রাইস ইজ 100। দেখেন, টেবিল এবং চেয়ার, বেড, এই কথাটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, কারণ আইটেমগুলো আমার ইটারেবল ওয়েতে ফার্নিচার থেকে আসতেছে। আর প্রাইসগুলো বারবার চেঞ্জ হচ্ছে, কারণ এই ভ্যালুগুলো ইটারেবল ওয়েতে আমার প্রাইস লিস্ট থেকে আসতেছে। এছাড়া বাকি কথা কিন্তু আমি যা লিখছি তাই। সবাইকে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এফ যে মানে প্রাইজের পরে আমরা প্রিন্টের ভিতরে যে আর কি এফ এর জন্য যে নিয়ে এক্স্যাক্টলি, হ্যাঁ। ডাবল কোটেশন যেটা নিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে যে ফার্নিচারটার প্রাইসটা দুইটা বারবার ইনপুট নেওয়ার জন্য ডেটাগুলো আর কি এই এফ এই টা এফটা ইউজ ইউজ করা। করছি, হ্যাঁ এক্স্যাক্টলি। এফ মানেই এইটা হচ্ছে হলো আমার মানে ইটারেবল, যখন লুপ মানেই তো সে বারবার ঘুরবে। হুম সো হুম হুম। এইটাকে সে ওই ভ্যালুগুলোকে নেওয়ার জন্যই কিন্তু আমাকে ডাবল কোটেশনের বাইরে এফ দিলে আমার এই প্রিন্ট ফাংশনটা বোঝে যে আমার এই ডাবল কোটেশনের ভিতরে ডেফিনেটলি কোনো না কোনো ভেরিয়েবল ইউজ হয়েছে। আর যদি আমি এফটা না দেই, তাহলে দেখবেন কিন্তু সে আর ওই ভ্যালুগুলো প্রিন্ট দিবে না। এই যে ইরর খাইছে, বলছে জি ইন্টেজার স্যার। অবজেক্ট ইজ নট ইটারেবল। কথা বুঝছেন? ও তো এই পুরোটাকে জি স্যার। স্ট্রিং হিসাবে চিন্তা করতেছে। এখন আমি জি যখনই স্যার। শুরুতে এফ বলতেছি, তখনই সে চিন্তা করছে ওকে এই স্ট্রিং এর ভিতরে কোনো না কোনো ভেরিয়েবল আছে, এখানে কোনো না কোনো ডেটা আছে। কথা স্যার ক্লিয়ার? নর্মালি আমরা ফর লুপের জন্য যে একটা রেঞ্জ ইউজ করি না, মানে যে যদি 0 থেকে 5 পর্যন্ত আর কি করতে যাবে, কিন্তু এই ক্ষেত্রে স্যার কোনো রেঞ্জ নিয়ে ইউজ করে জাস্ট ভেরিয়েবল দুইটা হচ্ছে ইনপুট দিয়ে দিলাম। এতে মানে নর্মালি কালকে যেরকম স্যার ফর এর জন্য 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে যে প্রিন্ট করছিলাম, ওটার জন্য যেটা রেঞ্জ দিয়ে দিছিলাম যে হ্যাঁ, রেঞ্জ 5, কিন্তু এখানে কোনো রেঞ্জ ইউজ ছাড়াই স্যার হচ্ছে এরকম ফার্নিচার প্রাইজের জন্য দিয়ে দিলাম। এটা কি ওরা ওই ভেরিয়েবল থেকে ডাটার রেঞ্জটা নিয়ে নিছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আমি লুপ এই ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমি লুপকে ইউজ করতে পারি। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আমি হয় আপনার কোথাও আপনি লুপকে চালাবেন যেটার ইনিশিয়াল লিমিট ইনক্রিমেন্ট আপনার লাগবে, কোথাও আপনি কোনো লিস্ট থেকে ডেটা নিয়ে আসবেন, আপনার লুপ লাগবে। তো লুপ মানেই তো হচ্ছে আমাকে মানে ডেটাকে রিট্রিভ করার জন্য, ডেটাকে পাওয়ার জন্য
থাউজেন্ডস অফ ডেটাকে পাওয়ার জন্য আসলে আমার সিঙ্গেল স্যার এই যে ভেরিয়েবলে হবে ফর না। প্রাইস এন্ড ফার্নিচার নিছে, তার মানে এই এই দুইটার আওতায় যত ডেটা আছে মানে সবটা রেঞ্জের ভিতরে চলে আসলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে স্যার, স্যার এইটু একটু ওকে, কনফিউশন ছিল আর হ্যাঁ কি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা লিস্ট থেকে আবার ইচ্ছা করলে আমরা ডেটাকে রিমুভও করতে পারি। আমাদের রিমুভ একটা আমাদের ফাংশন আছে, যে ফাংশনটা দিয়ে আমরা ডেটাকে রিমুভ করতে পারি। সো আমি নর্মালি আমার এই যে ফার্নিচারের মধ্যে আমার ডেটা অনেকগুলো আছে, আমার এই ডেটা থেকে আমি সাপোজ ধরেন আমি বেডটাকে রিমুভ করতে চাই, তখন আমি ভেরিয়েবলের নাম লিখে রিমুভ ফাংশন যদি আমি কল করি, এটা পাইথনেরই ফাংশন, এর ভিতরে আমি যেইটা দিব সেটা সে ডিলিট করে আবার সেটা প্রিন্ট দিবে। এই যে আমি এই ফার্নিচারের মধ্যে এখন দেখেন বেডটা কিন্তু নাই। এখন আপনি যদি এটাকেই সেম ভাবে আপনি ফর লুপ চালান, যে আমি এবার ওই ডাটার মধ্যে আমি প্রত্যেকটা ভ্যালুকে দেখতে চাই, তখন কিন্তু আপনি আবার সেম ভাবে এই ফর লুপ চালাইলে আপনার এই ফার্নিচারের মধ্যে থাকা বেড বাদে বাকি সব ডাটাকে কিন্তু আপনি একটা একটা করে আবার প্রিন্ট দিচ্ছেন। দেখেন এখানে কিন্তু লিস্টে আমার বেড নাই। সো আপনাদের যেই প্রসেসগুলো আমি শিখাচ্ছি, বাসায় বসে এগুলো আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে একটু বাদ দিবেন, অন্য একটা জিনিস নিবেন, একটু আইটেমের লিস্ট করবেন। যেমন এখন আমি যদি বলি যে আমার এখন এই ফার্নিচারের সাথে আমি একটা লিস্ট আইটেম দিব, সো এরকমভাবে আপনার প্রাইস বানাবেন, বা ইচ্ছা করলে আরও একটা জিনিস আপনি বানাইলেন, সাপোজ আপনি এখানে ফার্নিচার প্রাইস, আর এটা আপনি আরেকটা জিনিস বানাইলেন যে ফার্নিচার প্রাইস, আর হচ্ছে এর একটা আইডি নাম্বারও দিলেন। হইতে পারে না যে প্রত্যেকটা ফার্নিচারের একটা আইডি নাম্বার। সো আপনি একটা আইডি নাম্বার দিলেন, এবং এই যে অটোমেটিক্যালি হচ্ছে আপনার আইডি নাম্বার আপনার সেম ভাবে আমার সেকেন্ড ব্রাকেট আপনি ইউজ করেন। সেকেন্ড ব্রাকেটের ভিতরে আপনার প্রথম টেবিলের আইডি দিলেন হচ্ছে 1, চেয়ারের আইডি 2, বেডের আইডি 3, মানে আইডি নাম্বার অ্যাজ ইট ইজ আপনি যা ইচ্ছা তাই দিলেন। ওকে, এখানে যেহেতু আমার 6টা আইটেম আছে, আপনি 6টা আইডি নাম্বার দিলেন, তাহলে আইডিও চলে আসলো সেম ভাবে। তাহলে আপনি আইডিটাকেও এখানে নিয়ে আসেন। ক্লিয়ার? আইডিটাকেও আপনি নিয়ে আসেন এবং আপনি আইডিটাকেও প্রিন্ট দেন। ওকে, এবং আপনি লেখেন দা, ওকে, আপনার এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনার আইডিটাকেও নিয়ে আসেন, দা আইডি অফ ফার্নিচার প্রাইস ইজ, ওকে, আপনি যা দিবেন সেটা সে হুবহু ওই জিনিসটা আপনার প্রিন্ট করে দিবে। এখন এইখানে আপনার আইডিটাকে সে যদি রিট্রিভ করতে না পারে, আইডি আসছে ফার্নিচার, ও কি বলতেছে, নেম আইডি ইজ নট ডিফাইন্ড, তার মানে আইডি নামে সে কাউকে পাচ্ছে না। সো তার মানে এটা আপনি আরেকবার একটু রান করে নেন, যেহেতু উপরের সেশনে আমি মাত্র কোড করছি এই জন্য সে পাচ্ছে না। এই যে এখন পাইছে 1 2 3 4 5 6। ক্লিয়ার কিনা, আপনি বুঝছেন কিনা বিষয়টা? এইভাবে আপনারা এই ফার্নিচার ভ্যালুর মধ্যে ভ্যালু অ্যাড করবেন, একটু চেক দিবেন ওকে কিভাবে ওয়ার্ক করতেছে, দেন আপনার জিনিসগুলো আপনার কাছে ইজিলি ওয়ার্কবল মনে হবে। ওকে, আমরা আহ, কোনো একটা ডেটা আমি যদি এবার ইনসার্ট করতে চাই, লিস্টের মধ্যে আমি একটা ডেটা ইনসার্ট করতে চাই, ডেটা আমি যেহেতু ডিলিট করলাম একটা লিস্ট থেকে, সো আমি লিস্টে আমি একটা ডেটা ইনসার্ট করতে চাই, তাহলে আমি একটা ডেটা ইনসার্ট করতে গেলে ইনসার্ট ফাংশন ইউজ হয়। সো আমি নর্মালি ওই ফার্নিচারে যদি ইনসার্ট ফাংশনটা ইউজ করি, তাহলে সে কিন্তু এখানে ইনসার্ট করবে। যেমন আপনি এখানে ওই ফার্নিচারে ইনসার্ট নামে একটা ফাংশন কল করলেন, বললেন ওটা 3 নাম্বার ইন্ডেক্সের র্যাক, 3 নাম্বার ইন্ডেক্সে তো অলরেডি র্যাক আছেই, 3 নাম্বার ইন্ডেক্সে আপনি র্যাকের জায়গায় আপনি বললেন হচ্ছে হলো বুক সেলফ, বুক সেলফ আপনি দিলেন, তাহলে এখন ফার্নিচারের 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু বুক সেলফটা ও ইনস্টল হয়ে যাবে, যে এসটিআর অবজেক্ট হ্যাজ নট অ্যাট্রিবিউট ইন ইনসার্ট। তাহলে আমার হচ্ছে, ওকে, আমি এখানে নর্মালি উপরে আমি যেভাবে রিমুভ করলাম, আমি একটা ডেটাকে স্পেসিফিক ফার্নিচারকে আমি এই ডিইএল মানে ডিলেট, ফার্নিচার ভেরিয়েবলের 3 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা তুমি ডিলেট করে দাও। আবার আপনি ইচ্ছা করলে এই যে রিমুভ ফাংশন দিয়েও আপনি কিন্তু ওই ভ্যালুটাকে রিমুভ করে দিতে পারেন। তার মানে আমি যদি কোনো একটা নির্দিষ্ট লিস্ট থেকে ডেটাকে ডিলেট করতে চাই, আমি রিমুভ ফাংশন দিয়েও ডিলেট করতে পারি, অথবা আমি সরাসরি ডিইএল লিখে আমি ওইখানে ওই ফার্নিচার মানে ওই স্পেসিফিক ভেরিয়েবলের কত নাম্বার আইটেম, আইটেমের ভ্যালুটা দিয়েও আমি কিন্তু ডিলিট করে ডেটাটাকে পেতে পারি। সো এই মুহূর্তে এখানে দেখেন 3 নাম্বার আইটেম মানে 0 1 2 3 র্যাক, এখানে আমার ফার্নিচার এই মুহূর্তে র্যাক নাই। আমি যখন ইনসার্ট করলাম যে বুক সেল 3 নাম্বার ইন্ডেক্সে ঢোকাও, তো দেখেন যে ওই র্যাকের জায়গায় এখন বুক সেলটা ইনসার্ট হয়ে গেছে। কথাই ক্লিয়ার?
সো দিস ইজ দ্য ডিলেট ওয়ান আমরা ডিলেটেই নেই। ডিলেট, এটা আরেকটা অপশন, আমি ডিলেট রাখি। ওকে, দেন হচ্ছে কোনো একটা লিস্টের যদি আমি লেন্থ দেখতে চাই, তাহলে আমি ওই লিস্টের লেন্থ কিভাবে চেক দিব? লেন্থ মানে বুঝতে পারছেন যে ওই লিস্টে কতগুলো ডেটা আছে। একটা লিস্টের যদি আমি ডেটা কাউন্ট করতে চাই বা আমি যদি লেন্থ দেখতে চাই, তাহলে আমি শুধু লিখবো ল্যান, ওই ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। তাহলে কিন্তু আমার ওই ভেরিয়েবলে থাকা, এখানে আমার কয়টা আছে, 1 2 3 4 5 6। আমার এই মুহূর্তে অ্যাকচুয়ালি ফার্নিচারের ভ্যালু আছে কয়টা, 6টা। কিন্তু আমার ল্যান্ড ফার্নিচারে এখানে দেখা যাচ্ছে 5টা। তার মানে সে অ্যাকচুয়ালি লাস্ট আইটেমটাকে যদি আমি আবার রান করে যদি আমি এবার লেন্থ চেক করি, দেখবেন এখন 6টা দেখাচ্ছে। ক্লিয়ার? সো আমার লেন্থ, আমি ইচ্ছা করলে যে কোনো ভেরিয়েবলের লেন্থ আমি চেক করতে পারি। ওকে, এই মুহূর্ত পর্যন্ত আমরা যে বিষয়গুলো আমরা আমাদের ক্লাসে আজকে একটু ডিসকাস করলাম, আমরা সাবলিস্ট তৈরি করলাম, হিডেন ইন্ডেক্স, জিপ ফাংশন করলাম, দেন আমরা ডেটাকে ডিলিট করতে পারলাম, ইনসার্ট করতে পারলাম, এবং কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবলের লেন্থ আমরা চেক করতে পারলাম। এখন আমরা চলে যাই, আরেকটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে ডিকশনারি। এটাও কিন্তু হচ্ছে আমাদের ডেটার কনসেপ্ট। ডিকশনারি, ডিকশনারি মানে হচ্ছে আমি ইচ্ছা করলে একটা ডেটার এগেনস্টে একটা আইডি, একটা প্রাইস, আমি আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমি অ্যাসাইন করছি। আইডি, ফার্নিচার, প্রাইস, সব কিন্তু আমি আলাদা আলাদা ভেরিয়েবল অ্যাসাইন করছি, তাই না? এখন আমি যদি বলি যে না, আমার এই টেবিল 1000 এটা একটা জায়গাতে থাকবে, সো আমার ওই মুহূর্তে কিন্তু তখন আর আমি লিস্ট ইউজ করতে পারবো না। তখন আমাকে পাইথনের এই কনসেপ্টটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিকশনারি। যেমন আমি যখন যেটা আমি চাচ্ছি তখন সেটা যদি আমি ইউজ করতে চাই, তাইলে অবশ্যই আমাকে ওই কনসেপ্ট ওয়াইজ ইউজ করতে হবে। এখন ধরেন সাপোজ আমি একটা ডিকশনারি নিলাম। এই ডিকশনারি আমি কিভাবে কল করব? আমি একটা ভেরিয়েবল নিলাম, হচ্ছে ফার্নিচার লিস্ট ডিক নামে। সো আমি এখানে ওই ফার্নিচারের লিস্ট, আমি ডিকশনারি ফার্নিচারের একটা ডিকশনারি একটা ভেরিয়েবল বানাইলাম। ওকে, এখন এই ভেরিয়েবলের মধ্যে আমি কিভাবে ডেটাগুলো রাখবো, আমি এবার ভেরিয়েবলগুলোতে কিভাবে ডেটাগুলো রাখবো, আমি ভেরিয়েবলের নাম দিলাম, প্রাইস দিলাম, নাম দিলাম, প্রাইস দিলাম। এই কোলন মানে হচ্ছে এই পুরো এই ডাবল কোটেশনের ভিতরে আমি কিন্তু এই পুরোটার ভিতরে কিন্তু আমি যত ইচ্ছা তত ভ্যালু আমি অ্যাড করতে পারি। প্রতিটা ক্লোনের আগে আমি যত ইচ্ছা ভ্যালু, এখন ধরেন সাপোজ এখানে আমি আইডিটাও অ্যাড করলাম, আইডি ধরেন 101, তারপর কোলন দিলাম। তার মানে এই প্রথম ভ্যালুটা হচ্ছে 101, তার ডেটা হচ্ছে টেবিল, তার ভ্যালু হচ্ছে 1000। এখন আমি এখানে 102 যদি দেই, আমাদের ডিকশনারিতে দুইটা ভ্যালু কি নিবে কিনা একটু চেক দিই আমরা। পাইথনের দুইটা ভ্যালু ডিকশনারি নিবে কিনা। ডিকশনারি ইন পাইথন, আমরা ব্র্যান্ড, মডেল, ইয়ার তিনোটাই তো নেওয়ার কথা। এখানে স্যার মেবি দুইটা ভ্যালুই নেই, একটা কি আর একটা ভ্যালু। মেবি না, আমাদের যদি আলাদা, তাহলে আমাকে ফাংশন বানায় নিতে হবে যে 3টা বা 4টা নিতে চাই। ডিকশনারিতে জাস্ট দুইটাই ভ্যালু নিবে, একটা হচ্ছে কি আর একটা ভ্যালু। এই জন্য সে আমাকে ইরর দেখাচ্ছে। ওকে, আমরা এটা যেভাবে সে নিচ্ছে আমরা জাস্ট জেনে রাখি এই ফাংশনটা কিভাবে কাজ করে। তাহলে এখানে শুধু আমার একটা কি নিচ্ছে, নর্মালি যদি আমি ডিকশনারিতে ইউজ করি একটা ভ্যালু একটা কি, তো আমি এখন এটা নর্মালি যেভাবে আমি দিব ঠিক সেভাবে আমার প্রত্যেকটা ভ্যালু সে প্রিন্ট দিয়ে দিবে, সিম্পল অ্যাজ ইট ইজ। আমি এখন এর ভ্যালুগুলোকে যদি আমি দেখতে চাই যে এটা আসলে ডিকশনারির ভ্যালু কি, তাইলে আমি শুধু এখানে দুটো জিনিসই নিবে, রাইট? আমি যদি শুধু এই এই ভেরিয়েবলের মধ্যে আমার যতগুলো ভ্যালুস আছে এই ভ্যালুগুলোকে যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে শুধু সে ভ্যালুগুলো দিবে, যে 1000, 500, 15,000, এই ভ্যালুগুলো দিবে।
আর যদি আমি কি দেখতে চাই, তাহলে আমি এখানে হচ্ছে আমি ইউজ করব হচ্ছে কি, কিস নামে একটা ফাংশন আছে, কে ইউআইএস। হ্যাঁ, কিস নামে একটা ফাংশন আছে যেখানে শুধু কি গুলা দেখাবে, তার মানে টেবিল, তার মানে এখানে দুইটাই। যদি আমি একাধিক নিতে চাই, তাহলে আমাকে এইভাবে করে আসলে ওই ডিকশনারির মধ্যে ফাংশন কল করে ইউজ করতে হবে। সো আমরা যেহেতু ডাটা ফ্রেম শিখবো, সো ডিকশনারিতে বেশি সময় দেওয়ার আমার দরকার নাই, এটা হালকা আমার একটু কনসেপ্টটা জানা। দেন হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের ডাটা ফ্রেমে ডাটাকে রিট্রিভ করা। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো জিনিস শিখলাম, সেই জিনিসগুলো আসলে মূলত আমাদের পাইথনের কিছু বেসিক কনসেপ্ট। এখন আমরা চলে যাব হচ্ছে আমি পাইথনের খুব স্পেসিফিক কিছু লাইব্রেরি ইউজ করব। সেই লাইব্রেরিগুলো হচ্ছে নামপাই এবং পান্ডা। নামপাই মূলত হচ্ছে আমাদের যত রকমের অ্যারে রিলিভেন্ট, আমরা যত কাজ করলাম, লিস্ট করলাম, ডিকশনারি করলাম, এই সব কয়টা কাজ করার জন্য আমার নামপাইয়ের মধ্যে স্পেসিফিক কিছু ফাংশন রেডি করাই আছে। সো আমি যদি ওই ফাংশনগুলো শুধু সম্পর্কে জানি যে এই ফাংশনটা কিভাবে আমি ইউজ করব, তাইলেই কিন্তু আমি আমার এত কষ্ট করে আর উপরে আমার এগুলো জানা লাগলো না, আমি সরাসরি কোড করতে পারবো। সো আমার মূলত পান্ডার কাজ হচ্ছে যে আমাদের ডিফারেন্ট ফরম্যাট বা ডেটা ফ্রেম আমরা যখন তৈরি করব, তো ফরম্যাটে কাজ করার জন্য ফাইল ফরম্যাটিং, ডেটা ফ্রেম ক্রিয়েট, এই জায়গাগুলোতে আমাদের পান্ডা কাজ করবে। আর হচ্ছে আমি যত রকমের অ্যারে ম্যাথমেটিক্যাল অপারেশন করব, সেগুলোর জন্য আমার পাই, এই নামপাই কাজ করবে। সো আমি এখানে প্রত্যেকটা জিনিস একটু আলাদা আলাদাভাবে দেখালাম এই কারণে, যাতে করে আমরা ওইখানে যেহেতু ডিরেক্ট আমি নামপাই এবং পান্ডার ফাংশন কল করব, ওর ভিতরে আসলে কিভাবে কাজ করতেছে সেটা আমরা বেসিকটা না জানলে কিন্তু ওর ভিতরের কাজটা আমরা বুঝবো না। তখন অনেকটা হবে যে মানে আমি জিনিসটা ওকে মুখস্থ করলাম, আমি ইউজ করলাম, আমার এটা দিয়েও কাজ সারবে, বাট একটু পরবর্তীতে আরো এক্সপার্ট হওয়ার জন্য এই বেসিকটা দরকার ছিল। তো আমি নামপাই এবং পান্ডার কিছু কনস্ট্যান্ট কাজ আমি একটু দেখাই। সাপোজ আমরা একটু আগে যে অ্যারে গুলো কাজ করছি, এই অ্যারের আমরা অ্যারে নিছি মানে লিস্ট নিছি। আমি যদি এখানে এই সাপোজ এখানে একটা ভেরিয়েবল নিলাম, যে এনি একটা ভেরিয়েবল নিলাম, এই নামপাইয়ের আমি ইম্পোর্ট করছি নামপাই লাইব্রেরিটা, এবং সেটাকে আমি এখানে এনপি হিসাবে আমি চিনতেছি। তা আমি একটু সহজ করে নিলাম, আমি এখানে এন পি না রেখে শুধু এনও বলতে পারি, পিও বলতে পারি, মানে আমি ওটাকে একটু সহজে ট্র্যাক করার জন্য। তাহলে এন ডট অ্যারে, এই অ্যারের এই যে ফাংশনটা দেখেনি, অ্যারে নামে যে ফাংশনটা, এটা কিন্তু সরাসরি নামপাইয়ের একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে কিন্তু আমি ওই ভ্যালুগুলো বসাই দিছি একটু আগে। আমি ওখানে ফার্নিচারের যে ভ্যালুগুলো আমি বসাইছিলাম যে স্টাইলে, ওটা যেহেতু আমার স্ট্রিং ছিল, এখন আমি যদি এইখানে আমি এই টেবিল চেয়ার এগুলো যদি আমি বসাই দিই, তাহলে কিন্তু আমার ওই টেবিল চেয়ারগুলো সে নিবে। এখন অ্যারেতে ওয়ান ডাইমেনশন অ্যারে যেহেতু, সেহেতু আমার স্ট্রিং কখনো কাজ করে না। এই জন্য আমি এখানে 0 1 2 এই ভ্যালুগুলোকে আমি এখানে অ্যাসাইন করি। তো আমি যদি একটু দেখি যে আমার এখানে স্ট্রিং যদি নেয়, আর হচ্ছে আমার এনি ভেরিয়েবল নিয়ার তো কথা, কনসেপচুয়াল অ্যারে তো আমার স্ট্রিং নেয়, ওকে নিছে, গুড। তার মানে আমার অ্যারেতে আমি যে কোনো ধরনের ডেটা দিতে পারি, সেই ডেটাই কিন্তু সে নিচ্ছে। সো আপনারা কি একটু আগে আমি যে নর্মালি যে কাজটা দেখালাম, এটা এখন নামপাই দিয়ে আমি করতেছি। তা নামপাই আমি অ্যারে নামে ফাংশন দিয়ে আমি যে কোনো ডেটাকে এখানে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আমি এখন একটা ব্রেক দিব। আমাদের হচ্ছে 5 মিনিট পরে একটা ব্রেক দিব। সো নামপাই এবং পান্ডার এই ক্লাসরুমে আপনারা দেখবেন যে সেকেন্ড ক্লাসেই নামপাই এবং পান্ডার যে কোডগুলো আছে, আপনারা এগুলো একটু দেখতে থাকেন। আমি হচ্ছে যে এখানে দেখেন এই যে নামপাই এবং পান্ডার, এই যে ডিকশনারি, লিস্ট, টাপল, কন্ট্রোল ফ্লো, ফাংশন, প্রত্যেকটা জিনিসই আমরা শেষ করছি। ম্যানিপুলেটিং পাইথন স্ট্রিং, এখানে নামপাইয়ের কোনো ফাংশন আমি দিই, ডোন্ট ওয়ারি। আমি যদি এখানে আপনারা নামপাই লিখেন, দেখবেন যে নামপাইয়ের ভিতরে যত রকমের নামপাইয়ের ফাংশনস লিস্ট, আমাদের তো যখন যেই ফাংশনটা লাগবে সেই ফাংশন আমরা ইউজ করব। সুতরাং আপনি নামপাইয়ের এই যে হোয়াট আর দ্য ফাংশনস অফ নামপাই, এখানে এই যে দেখেন অসংখ্য ফাংশন আপনারা দেখতে পাবেন যে কোনটা কি কাজ করে। সো এই প্রোগ্রামিজের নামপাই ফাংশনসে গেলে, যেহেতু সব ম্যাথমেটিক্যাল কাজগুলো আমাকে নামপাই করে দিবে, সুতরাং আপনি একটু এই চার্টটা একটু সবাই দেখেন, হ্যাঁ।
আমি এটা কোথায় দিতে পারি? আমি এটা হোয়াটসঅ্যাপে দিতে পারি। প্রোগ্রামে যে এখানে দেখেন যে নামপাই ডট অ্যারে আমি ইউজ করতেছি, জিরোস, ওয়ান্স, এমটি, রিশেপ, ট্রান্সপোজ এবং কোনটা কি জন্য ইউজ করবো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইউজ করতে পারবো নামপাই। এই যে এখানে প্রত্যেকটা কোড করে দেওয়া আছে, আপনি এগুলা দেখতে থাকেন, আমরা এগুলা একটু ইউজ করব, আমরা দেখবো যে কিভাবে কাজ করে। আর হচ্ছে যে নামপাইয়ের যদি আমাদের কাজ হয় দেন পান্ডা দিয়ে আমরা ডাটা ফ্রেম নিয়ে আমরা আজকে ডাটা ইনস্টল দিব। আমরা সব জায়গায় নামপাই এবং পান্ডা আমরা ইউজ করব এবং সেই ফাংশনগুলো আমাদেরকে একটু জানাটা প্রয়োজন। এই জন্য আমরা হচ্ছে যে একটু বেসিক নিয়ে আগে একটু আলোচনা করলাম, যাতে করে আমি এখন যদি আমি ডিরেক্টলি নামপাইয়ের অ্যারে কল করতাম, যারা আসলে অ্যারে সম্বন্ধে কোনো আইডিয়াই নাই তারা আসলে এটা বুঝতো না। এই জন্য গত ক্লাসে আমি অ্যারের 1 ডাইমেনশন 2 ডাইমেনশন এগুলো নিয়ে আমি আলাপ করছি। আমার কথাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার। দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা এখন একটু ফাস্ট যাব। কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমরা রেকর্ডিংটা বারবার দেখব, ইনশাল্লাহ কনফিউশন দূর হয়ে যাবে। তারপরে আমরা একটু গুগল করব, ইউটিউব করব, চ্যাট করব, আমরা দেখা যাবে যে বুঝে ফেলছি। আমি তাহলে নর্মালি একদম অ্যারের কনসেপশনেই যাচ্ছি, যেহেতু আমরা একটু হোয়াইট বোর্ডে আমি একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই দিই। নর্মালি আমি যদি কোনো ডেটা নিয়ে কাজ করি, সেটা যদি আমার কোনো সিএসভি ফাইল হয়, তাহলে আপনি মনে রাখবেন সিএসভি ফাইলের মধ্যে আমার বা এক্সেল ফাইলের মধ্যে আমার কলাম থাকে, যেগুলাকে আমরা রিসার্চাররা বলি যে দিস ইজ দ্য ফিচার। আর যে রোগুলো থাকে দিস ইজ দ্য অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে ইনসিডেন্ট। ইনসিডেন্ট মিনস পেশেন্ট। পেশেন্ট বলতে পারি, ইনসিডেন্ট বলতে পারি, রো বলতে পারি, মানে এগুলো হচ্ছে একটা ডেটার অনেকগুলো ইনফরমেশন। কলাম হচ্ছে অনেকগুলো ইনফরমেশন এবং আরেকটা কলাম থাকবে লাস্ট ফাইনাল হচ্ছে ডিসিশন কলাম। ডিসিশন কলাম বা লেবেল কলাম বা ক্লাসিফিকেশন কলাম, যে কোনোটাই আমি বলতে পারি। যে তার মানে হচ্ছে আমার কোনো একটা ডিজিজের আমি ডিজিজ নিয়েই বলতেছি, এবং ডিজিজের যদি আমি প্রত্যেকটা কলামে যদি আমার বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে একজন পেশেন্টের, তাহলে ওই পেশেন্টের নাম, আইডি অ্যাকচুয়ালি তার ডিজিজ হওয়ার পিছনে কোনো ভূমিকা রাখে না। তার মানে যেই ফিচারগুলো আমার আসলে ডিজিজ হবে, ডিজিজ আছে কি নাই, এটাই কোনো সিদ্ধান্ত নেয় না। এগুলাকে আমরা ফিচার সিলেকশন করে আগেই বাদ দিয়ে দিব। সো আমি যখন কলাম ওয়াইজ কোনো কলাম বাদ দিতে যাচ্ছি এবং রো ওয়াইজ আমি যখন রোগুলোকে আমি স্পেসিফিক একটা সেল, এগুলাকে আমরা বলি হচ্ছে একটা সেল, এই সেলটার মধ্যে ধরেন কোনো ডেটাই নাই, তাহলে এই ডেটাগুলো না থাকা মানে হচ্ছে আমরা বলতেছি এখানে নাল ভ্যালু। ধরেন এখানে ডেটা আছে, এখানে ডেটা আছে, এখানে ডেটা আছে, ডেটা আছে, এরকম হাজার হাজার সিএসভি ফাইল আছে। ধরেন যে এখানে 2000 ইনস্ট্যান্সেস, 2000 পেশেন্টের প্রায় হচ্ছে 24টা বা 50টা হচ্ছে কলাম। তার মানে এখানে অলমোস্ট 50 × 2000 5 × 10,000 ডেটা। এর মধ্যে ধরেন যে 200টা জায়গায় এরকম নাল আছে। এখন পুরো জায়গা জায়গা ধরে ধরে পুরো সিএসভি ফাইলে নাল খুঁজে পাওয়া, এটা কিন্তু আসলে কোয়াইট ইম্পসিবল ডেটা সায়েন্টিস্টদের জন্য। সো আমি আসলে এই জন্যই অ্যারের আমি এবার কাউন্টিং ওয়াইজ বুঝাবো যে এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তার মানে প্রতিটা কলাম আমি 0 থেকে আমি রাইটে ইনক্রিমেন্ট করব। সেম ভাবে আমার এদিকে হচ্ছে 0, 1, 2 নাম্বার পেশেন্ট, 3 নাম্বার পেশেন্ট, প্রতিটা রোকে আমরা ডাইমেনশন আকারে দিব। আর আমরা 2D পর্যন্ত খুব ভালোভাবে শিখব দোনোটা ক্ষেত্রেই, এক্সেল শিট বা সিএসভি শিট। ইমেজ, ইমেজকেও যখন আমি ভাঙবো তখন ইমেজের প্রত্যেকটা ইমেজের কিন্তু এক একটা পিক্সেল হচ্ছে আমার কি একটা সেল। সো আমার ইমেজের পিক্সেলকেও আমি কিন্তু ডাইমেনশন আকারে ভাঙবো। সুতরাং আমার এই নামপায়ের আমার অ্যারের কনসেপ্টটা একটু সিরিয়াসলি আমাকে বুঝতে হবে। এই যে এখানে আমি যেরকম সাপোজ আমি এখানে এন নিছি, একটা নিছি এন, একটা নিছি পি। সো আমার এক জায়গায় আমি রেডি করে রাখছি। সো আমি ওইভাবেই যাই, এন পি অ্যান্ড পি ওয়াই। সো আমি এন পি দিয়েই যাই। ওকে, এনপি অ্যারেতে আমি সেম ভাবে 1 ডাইমেনশন অ্যারে আমি করলাম এবং
ওইটা আমি প্রথম অ্যারের নাম দিলাম অ্যারে ওয়ান, এটা এক ধরনের অ্যারে। তাহলে আমি অ্যারে ওয়ানটাকে যদি ডিসপ্লে করতে চাই, তাহলে এখানে যতগুলো ডেটা আছে আমার সবকটা ডেটা কিন্তু সে প্রিন্ট দিচ্ছে। এখন আমি যদি আপনার নর্মালি আমরা প্রিন্ট ফাংশন দিয়ে যদি আমরা যেভাবে কল করি, সেখানে যদি আমি এই আমার অ্যারে ওয়ান ভেরিয়েবল নাম দিছি অ্যারে ওয়ান, কারণ আমি অনেক রকমের অ্যারে এখন দেখাবো, 3-4 রকমের। তখন কিন্তু আমার সেই শুধুমাত্র ডেটাগুলো প্রিন্ট দিচ্ছে 0 1 2 3 4। তার মানে বোঝাই যাচ্ছে যে এই অ্যারের সাইজ হচ্ছে একটা রো, আর কলাম কয়টা, 1 2 3 9টা কলাম, একটা রো 9টা কলাম। এখন আমি যদি চিন্তা করি যে এটার তাহলে ডাইমেনশন কত, আমি ইচ্ছা করলে যে কোনো একটা অ্যারের আমি কিন্তু ডাইমেনশন দেখতে পারি। তাহলে আমার অ্যারে ওয়ান ডট ডাইমেনশন এন ডিম দিলেই আমার এটা ডাইমেনশন কত, 1 ডাইমেনশন। আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 1 ডাইমেনশনের, কারণ একটা রো, রো আমার রো একটা, কলাম মাল্টিপল, তার মানে এটা 1 ডাইমেনশন। কলাম মাল্টিপল, রো মাল্টিপল, সো এটা আমার 2 ডাইমেনশন। আচ্ছা, এখন যদি আমি অ্যারে ওয়ানের শেপ দেখতে চাই, যে এখানে আমার শেপ কি, তার মানে আমি এন ডিম দিয়ে দেখতে পাচ্ছি হলো আমার ডাইমেনশনটা, এবং শেপ দিয়ে দেখতে পাচ্ছি ওকে এটা আমার কতগুলো কলাম আছে, আমার 9টা কলাম আছে। দেন আমি যদি এখানে দেখতে চাই যে ওকে এটা আমার আহ, কি টাইপের, এটা টাইপটা আমার কোন ধরনের, কোন ধরনের অ্যারে ওয়ানটা কি টাইপের ডেটা রিটার্ন করবে, যদি আমি ওই সম্বন্ধে না জানি, তখন আমি এটা টাইপটাও জানতে পারবো, যে এটা নামপাই অ্যান্ড ডে অ্যারে, এই অ্যারে ওয়ান ভেরিয়েবলটা হচ্ছে কোনো না কোনো এন ডাইমেনশন অ্যারে ডেটা। আমি যদি এবার অ্যারের একটু আহ, একটু কনফ্লিকশনে যাই, দুইটা নেই, 2 ডাইমেনশন অ্যারে নেই, টাইপস অফ নামপাইজ অ্যারে, আমরা এখন একটু 2 ডাইমেনশন অ্যারে নেই। আমরা যেহেতু আস্তে আস্তে আমরা 2 ডাইমেনশন নিয়েই বেশি কাজ করব, সুতরাং টাইপস অফ নামপাইয়ের আমি একটু 2 ডাইমেনশন অ্যারে নিয়ে কাজ করি। ধরেন আমি 2 নাম্বার অ্যারে নিলাম হচ্ছে অ্যারে টু নামে একটা আমি অ্যারে নিলাম, এবং সেখানে এই এনপি অ্যারের ভিতরে আমি প্রথম ব্র্যাকেটটা একটু ভালো করে খেয়াল করব, প্রথম ব্র্যাকেটটা কিন্তু আমার 1 ডাইমেনশন অ্যারে ডেটা। কলাম দিয়ে যখন আমি আবার আরেকটা ডেটা দিছি, তখন এটা কিন্তু আমার 2 ডাইমেনশন হয়ে গেছে, মানে দুইটা ডেটা। আমি যদি এখানে একটু দেখাই যে আমার এখানে প্রথম প্রথম এই হচ্ছে আমার 1 ডাইমেনশনের ডেটা, আর এটা হচ্ছে কি আমার পরের রোয়ের ডেটা। এটা প্রথম রোয়ের ডেটা, এটা পরের রোয়ের ডেটা। আমি নর্মালি অ্যারেতে আমি এই দুইটা ডেটা যখন কলাম দিয়ে লিখতেছি, তখন এটা হয়ে যাচ্ছে কি 2 ডাইমেনশন, এবং এইটা আমি আবার ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি, তার মানে এই ব্র্যাকেট হচ্ছে কি আমার এই দুইটা ডেটাকে রিপ্রেজেন্ট করতেছে। যদি আমি অ্যারে টুটা প্রিন্ট দিই, দেখবেন এটা নর্মালি কিন্তু এই যে দেখেন 2 ডাইমেনশন ডেটা বোঝাচ্ছে। এখন আমি যদি প্রিন্ট, যেভাবে আমি একটু আগে প্রিন্ট দিছিলাম, দেখবেন যে এটা ম্যাট্রিক্স আকারে দেখাবে। ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার, আমরা যারা আহ, একটু ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স করছি, ম্যাট্রিক্স হচ্ছে নর্মালি কোনো একটা ডেটাকে আমরা যখনই ম্যাট্রিক্স আকারে সাজাই, তখনই আমরা সেটা রো বা কলাম বলতেছি। সো দিস ইজ দ্য 0 1 2 3, দিস ইজ দ্য কলাম, অ্যান্ড 0 1 2 3, এটা হচ্ছে আমার রো। সো আমার এই রোয়ের প্রত্যেকটা রোয়ের কন্ডিশন, এখন আমি এই মুহূর্তে কি কি ডেটা দিলাম, জিরোর আমি 4-5টা ডেটা দিলাম, আবার ওয়ান রোয়ের 4-5টা ডেটা দিয়ে আমি 2 বাই 2 ম্যাট্রিক্স বানাইছি। এখানে হচ্ছে আমার, যদি আমি ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, আমার এখানে ডেটা আছে কয়টা, 1 2 3 4 5 6 7, তার মানে আমার 7টা কলাম এবং 2টা রো। তার মানে আমার ম্যাট্রিক্সটা হচ্ছে কত, 2টা রো 7টা কলাম। সবাই কি বুঝতে পারছি? 2 বাই 7 ম্যাট্রিক্স হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, 2 বাই 7, 2টা রো 7টা কলাম। ওকে, তাহলে সেম অ্যাজ ইট ইজ, আমি যদি 2টা রো 7টা কলাম আমি যদি এখানে গুনি, যে ওকে আমার 1 2 3 4 5 6 7টা আমার অ্যারে টু এর ডাইমেনশন আমার ক্লিয়ার। এখন আমি যদি এইটার শেপ দেখতে চাই, যেটা আমি একটু আগে দেখলাম ইয়েতে আমার হোয়াইট বোর্ডে, এটা যদি আমি অ্যারে টুকে আমি অলরেডি আমি অ্যারে টু এর ডাইমেনশনটা প্রিন্ট দিতে চাচ্ছি, আবার এটা শেপও দেখতে চাচ্ছি, তাহলে অ্যারে টু এর ডাইমেনশন, এই যে এই মুহূর্তে অ্যারে টু এর ডাইমেনশন কত, 1, আর অ্যারে ওয়ানের ডাইমেনশন আমি কত দেখছিলাম, 1।
আর এটা শেপ কত 9। আর এখানে যদি আমি দেখি এটা অ্যারে 2 এর ডাইমেনশন কত 2, তার মানে শেপ কত, এই যে 2 7, তার মানে 2টা রো 7টা কলাম। সবাই কি একটু বুঝছি? জি স্যার, বুঝছি। ভেরি ওকে, তাহলে এবার আমরা চলে যাই 3 ডাইমেনশনে। যদিও আমরা 3 ডাইমেনশনের ম্যাথ করব না, বাট তারপরেও যদি আমরা কোনো পিক্সেলকে যদি আমরা ডিফারেন্ট ওয়েতে ভাঙতে চাই, তাহলে আমি যদি এখানে প্রত্যেকটা, এই যে আমার এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, ক্লিয়ার, দেন এটা হচ্ছে আমার কি আরেকটা রো, এটা আরেকটা রো। আমি এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা রোকে আবার আমি সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যে দিছি। আপনি যদি থার্ড ব্র্যাকেটে ক্লিক করেন, এই যে থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ, প্রত্যেকটাই কিন্তু আমি থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ, মানে এটা হচ্ছে আমার 2 ডাইমেনশন। এটাও কি আমার 2 ডাইমেনশন, এটাও কি আমার 2 ডাইমেনশন। তাহলে এরকম আমার 2 ডাইমেনশনের দুইটা করে আমার রো যদি আমি নিই, তাহলে আমার অ্যারে 3 ডিসপ্লেতে আমি দিলে দেখা যাবে যে আমার ডেটাগুলো আসছে এরকম ভাবে। এখন যদি আমি শুধু এই ভেরিয়েবলটা দেখি, তাহলে আমার এখানে 3 ডাইমেনশনের ম্যাট্রিক্স আছে, মানে এক্স ওয়াই জেড তিনোটাই আমার এখানে শো করবে, এক্স ওয়াই জেড। একটু এটাকে প্রিন্ট করি, তাহলে ম্যাট্রিক্সটা আমার বোঝা যাবে। আহ, এই হচ্ছে আমার এটার ম্যাট্রিক্স, যে এই এইটার ভিতরে আমার দুইটা ডেটা আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে আমার দুইটা রো আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার ভিতরে আমার আরো দুইটা রো আছে, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে দিস ইজ দ্য, যদি এক্স হয় আমার এক্স এক্সিসের দুইটা রো, এটা ওয়াই এক্সিসের দুইটা রো, এটা জেড এক্সিসের দুইটা রো। আমি যখন ডাইমেনশনালি 3D আমরা ইমেজ নিয়ে কাজ করি, তখন আপনাদেরকে আমি 3D দেখাবো না, বা 3D ইমেজের প্রত্যেকটা পয়েন্টের অ্যাবস্ট্রাক্ট ভ্যালু আমার কোনো না কোনো একটা পয়েন্টকে বোঝায়। যদি আমি এক্স এবং ওয়াই পাই এই ডাইমেনশন, আমি এক্স এবং ওয়াই এর যদি এইখানে যদি কোনো একটা ভ্যালুকে আমরা চিন্তা করি, তখন এটার কিন্তু এক্সও আছে, আবার কি এটার ওয়াই, আমি যদি পিছনের দিকে চিন্তা করি এটার ওয়াইও আছে, আবার এটা একটা জেড ডাইমেনশনও পাওয়া যাবে। সো 3 ডাইমেনশনের ভ্যালুতে আমাদের তিনটা ভ্যালু আসে। তো আমি একটু এটাও দেখায় রাখতেছি, এটা আমরা ইউজ করব না। এখন যদি আমি নর্মালি বলি যে এটার এন ডিম কত, আমি ডট বললাম যে এটার এন ডিম কত, দেখা যাবে যে ওর এন ডিম ও বলতেছে কত 3 ডাইমেনশন। এখন যদি আমি এটার শেপটা দেখতে চাই যে এই শেপটা কিরকম, এর শেপটা কেমন, তো আমাকে কিন্তু সে শেপ বলতেছে যে এটা 3টা এক্স, দুইটা হচ্ছে আমার ওয়াই, যেহেতু আমার প্রতিটা এক্সে আমার দুইটা করে ভ্যালু আছে, আর জেড এক্সিসে আমার তিনটা করে, তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্স হচ্ছে আমার 3 2 7, একটা 3 ডাইমেনশনের ম্যাট্রিক্স। সো একটু জানে রাখা যে আমি এভাবে করে 4 ডাইমেনশন আমি ক্রিয়েট করতে পারি, বাট আমরা এই মুহূর্তে 3 ডাইমেনশনে আর আমরা যাব না। সো আমি একটু আপনাদেরকে একটা ম্যাট্রিক্সের আমরা শেপিংটা যদি একটু চিন্তা করি, যে আমি একটা শেপ যদি রেডি করতে চাই, যে এই শেপে আমি একটা কাজ করব, একটা আহ, একটা অ্যারের আমি কনসিডারেশন তৈরি করব, যে আমি একটা ভ্যালু ক্রিয়েট করতে চাচ্ছি একটা অ্যারেতে। ধরেন আমি একটা অ্যারে নিলাম, এটা হচ্ছে একটা ভ্যালু, আমি র্যান্ডম ভ্যালু জেনারেট করব। সো অ্যারেঞ্জ নামে একটা ফাংশন নামপায়ের, যেটা আমি যত থেকে স্টার্ট করে যত পর্যন্ত বলবো, ওর মধ্যে সে এক এক করে ইনক্রিমেন্ট করবে, করে সে কিন্তু ওই ভ্যালুগুলা আমার এই অ্যারের মধ্যে রাখবে, এবং এটা 1 ডাইমেনশন হবে। সো আমি এখানে এটাকে বলতে পারি হচ্ছে কি র্যান্ডম র্যান্ডম 1D অ্যারে জেনারেটর। এখন 1 ডাইমেনশন অ্যারে আমি জেনারেট করতে পারলে, আমি 2 ডাইমেনশন অ্যারেও জেনারেট করতে পারি। আমি যেটা কষ্ট করে করলাম সেটা আমি না করে, আমি অটোমেটিক্যালি, এই যে আমি এখানে যদি 52 দেই, এখানে যদি আমি 25 থেকে স্টার্ট করতে বলি, তাহলে আমার এই অ্যারে 4 এর ডেটাটা 25 থেকে 52-র মধ্যে দেখেন র্যান্ডম 25 26 27 28, সে কিন্তু 1 ডাইমেনশন অ্যারে বানাই দিছে। সবাই কি বুঝতে পারছি? আমি অ্যারে কিন্তু নিজে ক্রিয়েট করতে পারি অ্যারেঞ্জ ফাংশন দিয়ে। আচ্ছা, এইটা কেন বললাম এটা আমি যে এটা তো স্যার র্যান্ডম লাইব্রেরির মাধ্যমেও কি করা যায়? করা যেতে পারে যদি থাকে। আচ্ছা, তাহলে এবার অ্যারে 4 এর যদি আমি একটু ম্যাট্রিক্স আকারে সাজাই, এটাকে যদি, আমি তো র্যান্ডম ডেটা নিলাম,
এখন একে আমি চাচ্ছি যে আমি এটা 2 ডাইমেনশন অ্যারেতে সাজাবো। তো আমি এটাকে যদি 2 ডাইমেনশন অ্যারেতে সাজাতে চাই, তাহলে আমার শুধু কি লাগবে, এর রো আর কলামটা বলে দিতে হবে। তাহলে কিন্তু তাকে আমি শেপে সাজাই ফেলতে পারবো। ধরেন আমি এখানে একটা অ্যারে 5 নামে একটা অ্যারে নিলাম, এই অ্যারে 4 কে আমি রিশেপ করতেছি। রিশেপ হচ্ছে একটা ফাংশন যেখানে আমার এই যে 25 থেকে 52 পর্যন্ত কতগুলো ডেটা আছে এখানে, যেটাকে আমি ধরেন 5টা রো আর 5টা কলামে 5 বাই 5 ম্যাট্রিক্সে আমি সাজাইতে চাচ্ছি। তার মানে কি 25টা, এখানে কি 25টা ডেটা আছে? 27টা ডাটা আছে। তার মানে কি, সে 25টা ডাটা নিবে, কিন্তু লাস্টের ডেটা বা ফার্স্টের ডেটা সে বাদ দিবে, সে র্যান্ডম এখানে জেনারেট করবে। আর যদি ডেটা কম থাকতো তাহলে সে 0 বসায় দিত। রিশেপের কাজ হচ্ছে আপনার এই যে অ্যারে 4টাকে আমার রিশেপটা করে আমি হচ্ছে যে অ্যারে 5-এর মধ্যে এটাকে আমি সেট করে দিলাম। স্যার আমি এখন কোনো একটা র্যান্ডম জেনারেটর দিয়ে আমি র্যান্ডম ভ্যালু ক্রিয়েট করেও কিন্তু আমি অ্যারে সেট করে নিতে পারি। ও পাচ্ছে না অ্যারে 4। আচ্ছা এখানে 25, 5 বাই 5, এটা কম হলে র্যান্ডম জেনারেটর। ও বলছে ক্যান নট রিশেপ অ্যারে সাইজ বিকজ এই যে 27 ইন্টু সেই 5 বাই 5-এ আসতেছে না। তাহলে আমি যদি 5 6 30 দিই, দেখি যদি এক্সট্রা ডেটা সে নিতে পারে। না, ও একদম অ্যাকুরেট নিবে। তাহলে আমি যদি এখানে একদম অ্যাকুরেট নেই, ধরেন 25 থেকে 50 পর্যন্ত যদি র্যান্ডম জেনারেট করি, তাহলে আমার রিশেপ করার ক্ষেত্রে এইবার মেবি 5 বাই 5 এসে নিবে। হ্যাঁ, এই যে এখন দেখেন পুরো ডেটাটাকে সে কি করলো, র্যান্ডমলি 2 বাই 2 ডাইমেনশনের অ্যারেতে সাজায় ফেলছে। সবাই কি বুঝছি বিষয়টা? রিশেপ স্যার এটা আরেকবার বলবেন? রিশেপ যেই ফাংশনটা আছে নামপায়ের, আমার এখানে রিশেপ ফাংশনটা আছে যেটা দিয়ে আমি আমার এই যে রিশেপ, হ্যাঁ, এই যে মেনুপুলেশন, অ্যারে মেনুপুলেশন ফাংশন, রিশেপ, ট্রান্সপোজ, আপনারা এগুলো দিবেন। আজকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, প্রত্যেকটা ফাংশন আপনারা ইউজ করে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। অ্যাসাইনমেন্টের ওয়েট থাকবে 20 মার্কস। আমি এখন পর্যন্ত যা যা আপনাদের করাইছি এর বাইরেও আপনারা ফাংশন ইউজ করে করে নিজেরা অ্যারে ভাষায় প্র্যাকটিস করবেন, এরকম টাইটেল দিয়ে দিয়ে। মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ফাংশনগুলোর সাথে পরিচিত হওয়া। অ্যারেঞ্জ ফাংশন হচ্ছে যে র্যান্ডম ডেটা একটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত জেনারেট করবে। আর রিশেপের ফাংশন হচ্ছে রো বাই কলাম আমি যদি বলে দিই, তাহলে সে রো কলামে 2 ডাইমেনশন অ্যারে সাইজ বলে দেবে। এখন আমি ধরেন আরেকটা অ্যারে বানাইলাম, ধরেন অ্যারে 6, খেয়াল করেন অ্যারে 6 আমি একটা বানাইলাম, মানে নাম দিলাম আর কি ভেরিয়েবলের। এইখানে আমি বললাম অ্যারে 4কে তুমি রিশেপ করো, রো, কলাম এবং জেড একটা অ্যাক্সিস দিয়ে দিলাম, 3টা ডাইমেনশনের কোনো একটা ভ্যালু আমি বললাম। তাহলে আমার এখানে ধরেন 25টা ডেটা আছে, 25টা ডেটাকে আমি 3 ডাইমেনশনেও কিন্তু সাজায় নিতে পারি। আমি যদি এখানে ডেটাগুলোকে সাজাই, আমি 3টা ডাইমেনশনে সাজাতে পারি। আমি কিভাবে 25কে আনতে পারি, যদি 3টা ডাটা হয়, 3 × 6, আমি যদি এখানে দিই হচ্ছে সাপোজ 3টা রো, 2টা কলাম, এক্স এক্সিসে হচ্ছে আমার 3 × 6, 3 × 6 = 18। 18টা ডাটা যদি আমি দিই, তাহলে এখানে আছে 3 3 3 দিই, 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে এখানে আমি 2টা ভ্যালু বাড়াই দিই। আচ্ছা এইবার দেখেন, আমি X6টা, আমি এই অ্যারে 4টাকে এবার আমি 25 থেকে 52 করলাম, তার মানে এখানে কিন্তু এখন এই মুহূর্তে 27টা আছে, তাই না? 27টা আছে। এখন আমি যদি অ্যারে 5টাকে আমি ধরেন কমেন্ট আউট করে দিলাম, আমি হচ্ছে যে অ্যারে 6টাকে আমি রিশেপ করলাম 3 3 3 দিয়ে, তার মানে 3 × 9 = 3 × 27। তখন সে কিন্তু আমাকে 3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স বানাই দিবে। এই দেখেন 3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স বানাই দিছে ওই 27টা ডাটা দিয়ে। কথা কি বুঝছেন? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, ওকে, ওকে। আমি আরেকটা জিনিস আপনাকে একটু দেখায় দিই। আমাদের এগুলো হচ্ছে একটু একটু পরিচিত করানো আর কি। এই যে এনপি ওয়ান্স আমার হচ্ছে একটা ফাংশন। ওকে, এই ওয়ান্স নামে আমার একটা নামপায়ের ফাংশন আছে, যেই ফাংশনটাকে আমি ইউজ করতে পারবো। এই ওয়ান্স বলার সাথে সাথে সে এই যে এনপি ওয়ান্স বললে সে ক্রিয়েট করবে এমন একটা ম্যাট্রিক্স, ওয়ান ওয়ান ভ্যালু দিয়ে দেয়। সব জায়গায় 1 ভ্যালু দিয়ে দিবে। তার মানে হচ্ছে আমি যদি এখন শেপ বলি, এখানে 5 বাই 5, যদি 5 ডাইমেনশনের শেপ বলি, তাহলে সে সেই ডাইমেনশনে
আমার হচ্ছে সব ওয়ান দিয়ে এই এনপি ওয়ান্স আমি একটা ভেরিয়েবল নিলাম আর কি। এখানে আপনি যা ইচ্ছা তাই নিতে পারেন। আমি এখানে বললাম যে ওকে, এই নিয়ে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ যাতে করে আপনারা স্ট্যাক না হয়ে যান। প্রোগ্রামিং করার ক্ষেত্রে স্ট্যাক হয়ে যাওয়া একটু বিপজ্জনক। আচ্ছা, আমি এখানে বললাম এনপি ওয়ান্স এনি নামে, ওকে, তার মানে এই ডাইমেনশনে আমার সব কানটা কিন্তু সে ওয়ান 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 করে দিচ্ছে। এখন একে যদি আমি থার্ড ডাইমেনশনের একটা ইয়ে বানাইতে চাই, আমি তাহলে এখানে কি করব, এই শেপটাকে আমি থার্ড ডাইমেনশনের শেপ হিসাবে এখানে আমি যদি দিয়ে দিই, তার মানে এনপি ওয়ান্স আমি দিলাম বাট থ্রি ডাইমেনশনের, ওকে। এবং আমি এখানে এই শেপটাকে আমি থ্রি ডাইমেনশনের শেপে যদি ড্র করি, তাহলে সে থ্রি ডাইমেনশনের শেপ দিবে। ধরেন আমি বললাম 5,5, তার মানে 5 × 5 = 25, 25 × 5 মানে 125। তাহলে 125টা ডেটা, সব 125টাই ওয়ান, এবং এই n1's3d এই ভ্যালুটা যদি আমি প্রিন্ট দিই, তখন দেখবেন যে এটা থ্রি ডাইমেনশনে XYZ X 125টা ডেটাকে সে সাজাবে। এবং প্রতিটা ভ্যালু, যে পাঁচটা ভ্যালু সে জেনারেট করছে, এবং প্রত্যেকটাই ওয়ান ওয়ান। পাঁচটা ভ্যালুই কিন্তু 2D করছে, প্রত্যেকটাই ভ্যালুই ওয়ান ওয়ান। দিস ইজ দ্য শেপিং। আমরা এখন আমরা কার্নেল ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে এখন একটা মেজর কনসার্ন, যে আমি এইখানে যে এই অ্যারে সাইজগুলো যে আমি মানে ক্রিয়েট করলাম, এটাকে আমি ইচ্ছা করলে কার্নেল ক্রিয়েট করে করতে পারি। কার্নেলের কনসেপ্টটা হচ্ছে আমরা যে কোনো ভ্যালু দিয়ে আমি ভ্যালুটাকে রিফর্ম করতে পারি। যেমন সাপোজ ধরেন আপনি এনপি ওয়ান্স, এখানে আমি এনপি ওয়ান্সের এই ভ্যালুটা নিই, সাপোজ এই যে 5/5, এটা আমার রেডি আছে কিনা, ওকে রেডি আছে, এই ভ্যালুটাই আমি নিলাম, আমার টু ডাইমেনশনের একটা ভ্যালু নিলাম। এই ভ্যালুটার প্রতিটা ওয়ানের সাথে আমি 1/49 যেই ভ্যালু আসে সেটা গুণ করে আমি একটা ভ্যালুতে বসাবো। তার মানে এই ডাইমেনশনের আমার এই 1/1, এখানে তো আমি সব ওয়ান বসাইছি, সো এটার সাথে 1/49-এর ভ্যালু গুণ করে যেই ভ্যালু হয় সেই ভ্যালুটা কিন্তু সে এখানে বসাই দিবে। এবং আমি যদি এটা প্রিন্ট দিই, তখন দেখা যাবে যে এই দেখেন প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমার সেম ভ্যালু চলে আসছে। আমি কেন এই কথাটা বললাম, আমরা স্পেসিফিক যখন ইমেজ নিয়ে কাজ করব, তখন ইমেজের একটা স্পেসিফিক পিক্সেল বা কোনো জায়গায় যদি আমরা দেখি ওইটার ইমেজের যে ডেটাটা ওইটা ফ্ল্যাকচুয়েট করতেছে, তখন কিন্তু আমরা ইচ্ছা করলে ওই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা আজকে এতটুকুই, কার্নেল পর্যন্ত আমরা একটু নামপায়ের রাখি, নামপায়ের অসংখ্য কাজ আছে। আমি এখন একটু ডেটা ফ্রেমে চলে যাই, পান্ডায়। স্যার যে ট্রান্সপোজটা একটু দেখাই দেবেন। ট্রান্সপোজ আসলে আমাদের কি কাজ করে, এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে আপনার ট্রান্সপোজের কাজটা হচ্ছে, আমি একটু পোস্টটা দেখি। ট্রান্সপোজ মানে হচ্ছে, সাপোজ ধরেন এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করেন। এই ম্যাট্রিক্সে আপনার এইখানে ভ্যালু আছে হচ্ছে ওইটাই দেখাই, যে ধরেন 25, হ্যাঁ, দেন 26, তারপর এখানে কত 27, এইভাবেই তো আপনার জেনারেট হয়েছিল, তাই না? তারপরে কি 28, 29, আমি একটু কি দেখাই, 29, এটা 30। ট্রান্সপোজ মানে হচ্ছে যাহা রো তাহা সে ইকুইভ্যালেন্সি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ভেক্টরটা, সে রো স্যার এটা হয়ে কাছে যাবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মতো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে স্যার রো আচ্ছা, গুলা ওকে স্যার, কলামে হয়ে যাবে আর কলাম গুলা বুঝছি রোতে স্যার, হয়ে বুঝতে যাবে। রোতে পেরেছি। হয়ে যাবে আর কি, বুঝছেন? মানে রো গুলো আমার হচ্ছে এইভাবে কলাম আকারে চলে আসবে, 25, 26, এটাই হওয়ার কথা। কারণ আমরা তো আর সব ফাংশন সবসময় ইউজ করি না। এখন যেহেতু এটা একটা কোর্স, আমাকে সবকটাই দেখাই দেওয়া উচিত, এই জন্য আমি সব দেখাই দিচ্ছি। হয়তোবা এগুলো আমরা যখন 5, 6, 7 ক্লাসে যাব সব ইউজ করবো না হয়তোবা। সো এইটা হচ্ছে ট্রান্সপোজ, আমি মনে হয় বোধহয় বুঝাইতে পারছি। সো আপনি যে যে কোনো একটা আপনি ধরেন নামপাই ওয়ান্সটাই আমি যদি ধরি, এটা তো সবই ওয়ান্স আসবে। আমি একটা অ্যারে 5টা ধরি, অ্যারে 5 কি থাকবে এখন? তো নাই। অ্যারে 5-এ আমি একটু অ্যারেঞ্জ করে নিই। দু- দু- এখানে আমি 25 থেকে 50 দিয়ে একটু জেনারেট করি, ওকে। 50, তাহলে অ্যারে 4টা এখানে আমি জেনারেট করি, দেন আমি আবার অ্যারে 5টা রিফর্ম করি, ওকে। তাহলে আমার অ্যারে 5টা আমি এবার পাইলাম, ওকে। এবার এই অ্যারে 5টার উপরে আমি ট্রান্সপোজ করি,
ও নিচেই করি, তাহলে ইজি হবে। এই অ্যারে ফাইভের এখানে যেহেতু আপনি ট্রান্সপোজের কথা বললেন, অ্যারে ফাইভ ডট ফাংশন নাম কি, ট্রান্সপোজ, TRAN, ট্রান্স TRAN। এই যে অলরেডি ফাংশন আমাকে সাজেস্ট করতেছে। ওকে, এটা ট্রান্সপোজ হয়ে গেল। এই যে দেখেন এখানে 25, 26, 27, 28, 29 এখন হয়ে গেছে 25, 26, 27, 28, 29, 30, 31, এই আর কি রো কলাম হয়ে গেল। আপনারা ওইখানে ফাংশনগুলো ইউজ করবেন, দেখবেন খুবই ইন্টারেস্টিং। এখন একবার শেখা, যেহেতু মাত্র আমরা বেসিক থেকে শিখতেছি, এই জন্য সবই শিখবো, বাট ইউজ করার সময় তো আমরা সবকিছু ইউজ করবো না, কিন্তু শিখতে হবে। আচ্ছা, এইখানে এবার আমি আপনাদেরকে একটা পান্ডার একটা কাজ দেখাই দিই। নেক্সট ক্লাসে আমি আবার ওই জায়গাটা থেকে যাব। আমি কিভাবে অ্যাকচুয়ালি আমি ডাটা ফ্রেমটা ক্রিয়েট করতে পারি এটা দেখে আজকে শেষ করব। আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আমরা একটু ডাটা ফ্রেম ক্রিয়েট করার একটু চেষ্টা করি। এখন আমরা যে কোনো গিটহাব থেকে ডেটা সেটকে আমরা এখানে নিতে পারি। ধরেন সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে ডেটা সেট, হ্যাঁ, লিখে আমি একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে ডেটা সেট। ওকে, এখন আমি উপরে কিন্তু আমি ডেটা ফ্রেম নিয়ে কাজ করতে গেলে পান্ডা আমার লাগে, তো এই জন্য আমি উপরেই কিন্তু পান্ডাস ইকোয়াস টু এই যে পাই আমি নিয়ে নিছি। আরেকবার দরকার রান করে দিলাম, তার মানে আমি পান্ডাসকে পাই দিয়ে পাচ্ছি। আমি এখানে ডাটা সেট একটা নিব। এখন আপনি ধরেন সাপোজ আপনার যে কোনো ধরনের ডেটা আপনি এখানে আমি বললাম যে আপনি একটা ভেরিয়েবল নিলেন ডেটা সেট, এবং এইখানে আমি পান্ডার ভেরিয়েবল ইউজ করলাম পাই। এখন আমি কোনো একটা সিএসভি ফাইল আমি রিড করব। এখন এইখানে তো আমি এই যে লোকেশনটা আমি নিয়ে আসছি, এটা আমি গিট হাব থেকে নিয়ে আসছি। আপনি ধরেন গুগলে লিখলেন যে গিট হাব, আমি দোনোভাবেই ডেটা ফ্রেম দেখাবো, গিট হাব ডেটা সেট সিএসভি দিয়ে সার্চ দিলে এখানে অসংখ্য ডেটা সেট আপনি পাবেন। এই যে ডেটা সেট ডট সিএসভি, অসংখ্য ডেটা আপনি পাবেন। এখন এইখানে আপনি যে কোনো ধরনের ডেটা, এখানে প্রচুর আপনার ডেটা পাওয়া যাবে। এই যে সবই সিএসভি ফাইল, আপনি যে কোনো সিএসভি ফাইল যে কোনোটা আপনি নিতে পারেন, যে কোনো ডিজিজের আপনি নিতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি এতটুকুই যে আপনি যখন সিএসভি ফাইলটাকে নিচ্ছেন, তখন ওই সিএসভি ফাইলটা যেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট কোনো একটা আপনার এক্স এবং ওয়াই এক্সিস থাকে, এরকমভাবে আপনি নিতে পারলে বেটার। আমি যদি বলি গিট হাব ডেটা সেট সিএসভি একটা যে ডিজিজ বলি, আহ, ধরেন হার্ট ডিজিজ বলি, হার্ড ডিস্কের যদি আমরা কোনো একটা ডেটা সেট নিই। আচ্ছা, এই যে ধরেন এটা একটা ডেটা সেট, এখানে কিন্তু চমৎকার এইচ, সেক্স, সিপি অনেক কিছু আছে, টার্গেট বলা আছে। আপনি রতে ক্লিক করবেন, কোনো একটা ডেটা সেটে আসে, একদম এই যে এই সিএসভি ফাইলে আপনি আসলেন, গিটহাবে এসে রতে ক্লিক করলেন। আমরা যেটা এখন মানে লার্নিং পিরিয়ডে আছি, রতে ক্লিক করলে আপনি যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটাকে আপনি কি করবেন, পুরোটাকে কপি করবেন, করে আপনি এই রিড সিএসভি একটা আলাদা ফাংশনই আছে, এই ফাংশনে আপনি এখানে পেস্ট মানে এই জায়গায় বসাই দিবেন যে এখানে হচ্ছে ওই জায়গা থেকে আমার ডাটাটা নিয়ে আসো, এবং ওইখানে আমার যেহেতু র ফাইল থেকে নিয়ে আসছি, এখানে অসংখ্য কমা আছে, ওই কমাগুলোকে আমি এখানে বলে দিচ্ছি যে আমার স্পেস কমা এবং হেডার 0 থেকে আমার এটাকে রিড করো, রিড করে আমার এই ডাটা সেটের মধ্যে রাখো, এবং ডাটা সেটটা প্রিন্ট প্রিন্ট দাও। তো এটা হচ্ছে আমার কি করবে, পাই নামে যে ডাটা ফ্রেম, সে কিন্তু চমৎকারভাবে আমার এই যে ডাটা সেটটাকে ওখান থেকে নিয়ে নিয়ে চলে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে গিটহাব থেকে। আবার যদি আপনি মনে করেন যে না, আমার এই গিটহাব থেকে আমি না এনে আমি ডাটা সেটটাকে আমি ডাউনলোড করব, তাহলে আপনি ডাটা সেটটাকে ডাউনলোড করবেন। আপনার ওই জায়গা আপনি রতে না গিয়ে আপনি ডাটা সেটটাকে, এই যে ডাউনলোড অপশন আছে, এটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, এই যে ডাউনলোড করবেন করে আপনার এই যে গুগল ক্লাসরুমের আপনার এই যে সেকেন্ড ক্লাস, ওকে, এইখানে আপনি ডাটা ডট সিএসভিটাকে রাখবেন। মানে আপনি যে এইখান থেকে ডাটাটাকে রিট্রিভ করতে চান, তাহলে আপনার এটা হচ্ছে ডেটা ডট সিএসভি। দেন আপনাকে অবশ্যই কোডের মধ্যে, যেহেতু গুগল ড্রাইভে আপনি ডেটাটা রাখছেন, তাহলে আপনাকে ওইটা গুগল ড্রাইভকে চিনাই দিতে হবে যে আমার গুগল ড্রাইভের থেকে আমার ডেটাটা নাও। তাহলে এটার জন্য আমাকে গুগলকে আগে মাউন্ট করতে হয়। গুগলকে আমার কোন মেইলের এগেনস্টে আমার আছে, ওইটাকে আমার আগে গুগল মাউন্ট করে নিতে হয়। আমার গুগল মাউন্টের জন্য আমার হচ্ছে গুগল কোল অ্যাপটা ইম্পোর্ট করতে হবে, এবং হচ্ছে সেটাকে মাউন্ট করতে হবে। সো গুগল কোল অ্যাপ এবং হচ্ছে এটা ইম্পোর্ট করে আমি যদি সেটাকে মাউন্ট করি, তাহলে আমার হচ্ছে আলটিমেটলি
আমার জিমেইলের এগেনস্টে এই যে এখানে সরাসরি আমাকে বলতেছে যে তুমি গুগল ড্রাইভের সাথে কানেক্ট হও। তো আপনি ওখানে আমার উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, ওকে আমি উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ড বললাম। দেন আমি তাকে চিনাই দিছি আমার এই মেইলের ড্রাইভ থেকে আমি ডাটা সেটটাকে নিয়ে আসতে চাই। তখন সে ওকে চিনলো, কন্টিনিউ করে দিলাম। সে তখন ওইখান থেকে আমার সব ডেটা সেটকে নিয়ে আসবে। ক্রিডেন্সিয়াল প্রোগ্রেশন ওয়াজ আনসাকসেসফুল, ওকে আমরা আবার এখানে হয়তো বা সিলেকশন কোনো কিছু মিসিং হয়েছে আমাদের। উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ড দিব, আমরা যে ইমেইলে করব। ক্রিডেন্সিয়াল তো চেক করার কথা, অটোমেটিক্যালি তো ক্রিডেন্সিয়াল নিয়ে নেয়। ও এই যে সিলেক্ট অল, আপনাকে ক্রিডেন্সিয়াল সব সিলেক্ট করে দিবেন, সিলেক্ট অলটা দিয়ে নেবেন, হ্যাঁ। দিয়ে কন্টিনিউ দিবেন, তাহলে যেটা দেখবেন যে হ্যাঁ ও মাউন্ট এবার করে ফেলবে। তো মাউন্ট যখন করে ফেলবে তখন আলটিমেটলি কিন্তু আপনি যে কোনো ধরনের আপনি ডেটাকে এবার আপনি ওখান থেকে রিড করে নিয়ে আসতে পারেন ডাটা ফ্রেমে। আপনি যদি এখন ডাটা ফ্রেমে এই এই যে মাউন্ট করে ফেলছে, এখন আপনি নর্মালি ডাটা ফ্রেমকে আপনি রিড করবেন। সেমভাবে আপনি একটা ইয়ে নিলেন, একটা ভেরিয়েবল নিলেন। আমি ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই, আমি যেহেতু হার্ট ডিজিজ এইচডি নামে একটা ভেরিয়েবল নিলেন। এটা যেহেতু আপনার পাই নামে দেয়া আছে আপনার পান্ডাসের রিড সিএসভি, এটা কোথায় আছে আপনার ড্রাইভে, আপনাকে যাই দেখতে হবে এটা মাই ড্রাইভের এইখানে আছে। তার মানে এটা একটু আমি যেভাবে করি, রিনেম ওইটা ক্লিক করে আমি ওইটা মাই ড্রাইভের এখানে বসাই দিই। আমার এইটা হচ্ছে সাপোজ স্প্রিং 2025 কোর্স ডিপ লার্নিং এর সেকেন্ড ক্লাস। আমরা যখন গিট হাবে কিন্তু সব ডেটা সেট আমরা পাবো না। ধরেন মিরাজ ভাই একটা ডাটা সেট দিল, ওইটা কিন্তু গিট হাবে নাই, তখন কিন্তু ওইটা আমাদেরকে রিপ্রেজেন্টেটিভে দিয়ে অথবা গুগল ড্রাইভে আপ করে তারপরে কিন্তু আমাদের ডাটা সেটটাকে চিনাই দিতে হবে। এই যে এটা রিনেম, এটা যেই নামে আছে এবং একটুখানি যদি নামের কোনো ভুল হয় তাহলে কিন্তু সে পাবে না। সো আমি এই যে এটাকে এই যে চিনাই দিলাম। এখন আমি যদি বলি তাহলে এখন সে পুরো এইচডিটাকে এখানে পাইলো। এখন এইচডিটাকে যদি আমি দিই তাহলে সে কিন্তু আমার পুরো ডাটা ফ্রেমটা নিয়ে আসছে, দেখেন। তাহলে আমি গিটহাব থেকেও নিয়ে আসতে পারি, আবার আমি আমার গুগলের ডেটা সেটকে নিয়ে সেইভাবে নিয়ে আসতে পারি। এটা সিএসভি ফাইল। নেক্সট ক্লাস রিভিশন ক্লাস। টুডে এতটুকুই থাকুক। আমি একটা অ্যাসাইনমেন্ট এখানে ক্রিয়েট করে দিব, অ্যাসাইনমেন্টে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এই সপ্তাহে ওই অ্যাসাইনমেন্টের উপর একটা গ্রেড সাবমিট হবে। সো ওইখানে যা আমি চাবো আপনারা শুধু কোল্যাবে কোডটা করে কোল্যাবের যে ফাইলটা এবং ওইটার যে পিডিএফটা ওইটা আপনি একটু ওখানে সাবমিট করে দেবেন। ধরেন এটা হচ্ছে আজকের কোল্যাব, আপনি এইখানে কন্ট্রোল ধরে চেপে ধরে পি প্রেস করলে এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার এই কোডটা পুরোটাই পিডিএফ হয়ে যাবে। আর এই পিডিএফটা আপনি হচ্ছে কি সেভ দিবেন, সেভ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? আবার হচ্ছে আপনি ফাইলে গিয়ে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড আইপিওয়াইএনবি ফাইলটা দিলে আইপিওয়াইএনবি ফাইলও আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে ফাইলটা ডাউনলোড হবে এটা আপনি গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন। সবাই কি বুঝতে পারছে অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন? জি স্যার, বুঝতে পারছি। স্যার ডেডলাইন কি এই উইক দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, ডেডলাইন প্রতি উইকেরটা প্রতি উইকেই। স্যার আমাদের নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কারণ নেক্সট ক্লাসে আমি যাব, আমাকে একটু বুঝতে হবে যে সবাই আমার সাথে অ্যালাইন হয়েছে কিনা। তো থার্ড ক্লাস অ্যাসাইনমেন্টের যে ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব, আপাতত ক্রিয়েট করে রাখতেছি, সেখানে আপনার সিপিপি ফাইল এবং হচ্ছে ইয়ে আপনারা দিয়ে দিবেন।